আমার পুরা নামটা হচ্ছে নাদিয়া আক্তার লাকি। নাদিয়া আক্তার লাকি, ডাক নাম হচ্ছে লাকি। লাকি নামে সবাই। আচ্ছা, বয়স কত? বয়স আমার 37। 37 বছর বয়স। জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা হয়েছে দোহারে। দোহারে, জি। শুরু করেন। আর আমি বড় হয়েছি কেরানীগঞ্জ। ঠিক আছে, যেখান থেকে বলতে পারেন। জি, ছোটবেলা থেকে বা যেখান থেকে শুরু করেন। আমি কেরানীগঞ্জে বড় হয়েছি। ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম, আচ্ছা, কিন্তু বেয়াদব ছিলাম না। আছে না অনেক ধরনের বাচ্চারা, দুষ্টুমি আর বেয়াদবের মধ্যে পার্থক্য আছে, থাকে কিন্তু বেয়াদব থাকে। তা আমি দুষ্ট ছিলাম কিন্তু বেয়াদব ছিলাম না। যেমন আমরা 2টা বোন আর 2টা ভাই। আমরা বোন 2টা হয়েছি বড়, আর ভাই 2টা হয়েছে আমাদের ছোট। তো যখন আমরা ছোট ছিলাম তখন আমার আব্বা ব্যবসা করতে দেখছি। আচ্ছা, আমার আব্বা ওই যে কার্টুন আছে না, কার্টুন, জি, ওই বড় বড় ওষুধ কোম্পানির যে কার্টুন গুলা, জি, এই কার্টুনের দোকান ছিল আমাদের। তারপরে 88 বন্যার সময় আমার আব্বা অনেক বড় একটা লস খায়। ওকে। তো লস খাওয়ার পরে সেই কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2টা বোন 2টা ভাই। ওকে। বোন 2টাই বড় আর আমাদের ভাই 2টা হয়েছে ছোট। তো আমি যখন ছোট ছিলাম, আমার ছোট থেকেই আর কি আছে না যে মেয়েদের মধ্যে একটা মেয়েলি ভাব, আমার ভিতরে সেই মেয়েলি ভাবটা ছিল না কখনো। যেমন আমাদের তো বড় ভাই ছিল না, আমরা বোন 2টাই বড় ছিলাম। ঘরের বাজার করা, তারপরে আমার আব্বারে দুপুরবেলা ভাত দিয়ে আসা, আর কি যা করতাম সব আমরাই করতাম। বড় পায় আর আমি করতাম। তো বড় পার বয়স যখন 10 বছর হয়ে গেল, 10-11 বছর হয়ে গেল, সে এগুলা থেকে বিরত হয়ে গেল। সে আর এখন বাজারও করে না, আব্বুরে ভাত দিতেও যায় না, কিন্তু আমার আব্বারে তো ভাত দিতেই হইব। তো ওই 88 বন্যার পর থেকে আমার আব্বার যখন ব্যবসাটা লস হয়ে গেল, লস হয়ে যাওয়ার পরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। তখন আমার আব্বা অসুস্থ থাকতো বেশি। আচ্ছা, কেন অসুস্থ থাকতো অতটা বুঝার মতো বয়স ছিল না, কারণ 88 বন্যার সময় আমার বয়স উর্ধে গেলে 3.5 থেকে 4 বছর। তো আব্বা যখন অসুস্থ থাকতো এইভাবে আমাদের সংসারটা খুব কষ্টেই চলতেছিল তখন। তো প্রায় সময় আমার আব্বার প্রশ্ন করতাম, তুমি এত অসুস্থ থাকো কেন? তা আমার আব্বা বলতো কি, যে যেই মানুষরে নাকি আল্লাহ বেশি ভালোবাসে তারই নাকি আল্লাহ বেশি অসুখ বিসুখ দেয়। তো ভাবতাম যে সত্যি হইতে পারে এটা, তাহলে কি তোমার আল্লাহ বেশি ভালোবাসে? তা আমার আব্বু বলতো মনে হয়। তো এরকম করতে করতে মনে করেন আমাদের তখন আর ব্যবসা বাণিজ্য করার মতো আমার আব্বার কাছে তত টাকা নাই, পুঁজিও নাই। তো এক সময় আব্বা কি করলো, এই চেষ্টা করলো যে যেমন ধরেন ফল ফ্রুট বিক্রি করা, এটা সেটা করা, হইতো না। কিন্তু আমাদের সংসারে যেই টাকা আয় ছিল তার চেয়ে বেশি ব্যয় ছিল, তো হইতো না। এমন করতে করতে আর আব্বু তো অসুস্থ থাকতোই, সবসময় অসুস্থতা তার লাইগেই থাকতো। পরে এক সময় রিক্সার গ্যারেজে কাজ করতো আমার আব্বা। রিক্সার গ্যারেজে কাজ করতো। তো ওই রিক্সার গ্যারেজে কাজ করতো, তো উনুনে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, সে ঠিক মতো ঘুমাইতো না। এখন বুঝি আর কি, বড় হয়েছে তো এখন বুঝি, আগে বুঝতাম না এগুলা। তার নিজের প্রতি সে কখনোই যত্নশীল ছিল না। এই যত্নশীল না থাকার কারণে সে নানান ধরনের অসুখে ভুগতে ভুগতে এক সময় আমার বয়স যখন 10 বছর, তখনও আমার দাঁত পড়ে, তখন আমার আব্বা মারা গেল। আব্বা মারা গেল। আব্বা মারা যাওয়ার আগে আমি দুরান্ত দুষ্ট একটা মেয়ে ছিলাম আর কি। আমি যে মেয়ে ছিলাম সেটা আমাদের মহল্লার 80% মানুষে জানতো না যে আমি একটা মেয়ে, 20% মানুষে জানতো। কারণ আমি ছেলেদের, আমার ছোট ভাই আর আমি প্রায় সেম ছিলাম লম্বায়। ও শার্ট প্যান্ট পরতো, আমিও শার্ট প্যান্ট পরতাম। তারপর এক সময় দেখা গেছে মারামারি আমি করতাম আর আমার ভাইরে সবাই দোষ দিত। আইসা আমাদের বাড়িতে বিচার দিত আমার আব্বার কাছে, আপনি এত ভালো একটা মানুষ অথচ আপনার ছেলেটা কত দুষ্ট, দেখেন কি করছে ভাই। এই যে আমাদের মহল্লায় গিয়ে আমাদের ছেলেদের সাথে ঘুরডুরাইতে গিয়ে, ক্রিকেট খেলতে গিয়ে মারামারি করে আসে, এগুলা কিন্তু ঠিক না। শুধু বলি না আপনার জন্য, আপনার দিকে তাকাইলে মায়া হয়, আপনি একটা ভালো মানুষ, এই কারণে আপনার ছেলেটারে কিছু বলি না। তো আর কি আমার কথা কি, যে আমরা আমাদের মহল্লায় আমরা ক্রিকেট খেলি, আর এক মহল্লার বাচ্চারা আসলে যাতে জিতা যাইতে না পারে, ওরা যদি জিততো তাহলে পিটাইতাম, আর যদি আমরা জিততাম তাই হইহুল্লাহ। আবার আমরা গুড্ডি উড়াইতাম আমাদের এলাকার ছাদে বসা, ওদের গুড্ডি আমরা কাটতেছি তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের গুড্ডি যদি ওরা কাটছে তাহলে ওদের এলাকায় গিয়ে ওদের পিটাইতাম। তো বিচার দিত আমার আব্বার কাছে, আপনার মেয়ে ছেলে এরকম দুষ্টামি করে। আবার আমাদের এলাকায় একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের উপরে থেকে লাফাই লাফাই গোসল করতাম। তো সেইটাও মানুষ এসে আমার আব্বার কাছে বিচার দিত যে ভাই আপনার ছেলেটার বয়স কত, 9-10 বছরের একটা বাচ্চা, ও ব্রিজের উপর থেকে লাফাই লাফাই গোসল করে, ও তো মরে যাবো। তা আমার আব্বা ভাবতো কি যে আমার ভাই এগুলা করে, তো আমার ভাইরে দুইরা আমার আব্বা পিটাইতো, আর এগুলা নিয়ে মা আব্বার সাথে খুব ঝগড়া করতো। তা মা বলতো কি যে তুমি যে আমার ছেলেটারে মারো, তুমি কি জানো এই কাজগুলা কে করে? কে করে? তোমার ওই মেয়েটা করে। হ্যাঁ, আমার মেয়ে দেখতে শুনতে সাদা সিধা, ও এগুলা করতেই পারে না। তো একদিন আমার আব্বার চোখে ধরা খাইলাম,
যে আমি ব্রিজের উপর থেকে লাফাই লাফাই গোসল করি। তারপর একদিন আব্বা ধরলো, তা আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়ির রুমটা ছিল দোতলা। আচ্ছা, দোতলা ছিল। তা আব্বু যে আমারে দেখছে সেটা আমি অনুমান করতে পারছি যে আব্বু আমারে দেখছে যে আমি ব্রিজের উপর থেকে লাফ দিয়ে গোসল করি। এটা আগে মানুষের কাছে শুনছে, সে বিশ্বাস করতে পারে না। আমার মেয়ে এমন করতেই পারে না। আর কারণ আমার ভাইয়ের কাছে ভাইয়ের নামে বিচার দিত, তো আর আমার ভাইরও যে এত সাহস নেই সেটা আব্বা জানতো। তা যাই হোক, একদিন তো আব্বা দেখেই ফেলাইছে যে কাজটা আসলেই আমি করি। তো এখন আব্বু এতদিন যত বিচার পাইছে, আব্বা একদম হয়ে গেছে যে এই বিচারগুলো আসলে আমার ছোট ভাইয়ের নামে আসে না, আসতো আমার নামে। এই যে উমুকের গুড্ডি কাইটা দিছে দেখা মায়ের দিছে, ক্রিকেট খেলতে গিয়ে মায়ের দিছে, খালি গোসল করতে গিয়ে উমুকের চুবাইছে, আর কি যত প্রকার বিচার আছে এগুলো আসলে আমার ছোট ভাইয়ের নামে আসতো না, যা আসতো সব আমার নামে। তারপরে ওই ধীরে ধীরে মনে করেন যখন আমার বয়স 9 বছর, তখন একদিন আমার আব্বা খুব বুঝাইলো আমারে, তুমি এগুলা কইরো না, এগুলা করা ভালো না। অকারণে মানুষের গাছের একটা পাতা ছিল নাকি আল্লাহর কাছে হিসাব দিতে হয়। তো তুমি যদি এগুলা করো, তাহলে আমি যদি মইরা যাই, তাহলে তো আল্লাহ আমার কাছে কৈফত চাইবো যে তুমি বাচ্চারে শাসন করো নাই কেন, তুমি কি এগুলা করবা? তা আমি বলি যে না। বলো, দেখো তুমি তো মেয়ে মানুষ, ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে তুমি এগুলা করো, সবাই জানে যে তুমি একটা ছেলে, বিচারও আমার কাছে ছেলের নামেই আসে, তা তুমি এগুলা আর কইরো না। তা আমি বললাম যে ঠিক আছে, আর করুম না। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমার আব্বু আবারও অসুস্থ, আমার আব্বা আবারও অসুস্থ। তো আমার আব্বারে সবসময় আমার কাছে একটা ভরসা ছিল কি, যে আমাদের যে কষ্টের সময়গুলো, এই কষ্টের সময়গুলো থাকবে না। কারণ এখন আমার আব্বা অসুস্থ, আমাদের ঘরে আয় করার মতো 2 টাকা আয় করার মতো কেউ নাই, কিন্তু সংসারে খরচ অনেক। তো ধীরে ধীরে এক সময় আব্বা মারা গেল। যেমন আমার আব্বা যখন মারা যায়, তখন আমার বয়স মাত্র 10 বছর চলে। তা আব্বা মারা যাওয়ার পরে আমার মা আর একটা বিয়ে করে। মার একটা বিয়ে করে। তো যখন আমার আব্বা মারা যায়, তখন আপনার মা যখন সেকেন্ড বিয়েটা করলো, তখন আপনারা কয় ভাই বোন? 2 ভাই 2 বোনই। আমরা 2টা বোন। বয়স কত তখন? আমার বয়স 10 বছর। আপনি সবার বড়? না, বোন আমার বড়, আমার একটা বোন আছে। ওর বয়স কত ছিল? ওর বয়স ছিল মাত্র 13 বছর। আচ্ছা। ও আর আমি 2.5 বছর 3 বছর ছোট। আচ্ছা, তো বিয়ে করলো তারপর? হ্যাঁ, তো বিয়ে করার পরে যেদিন আমার আব্বা মারা যায়, সেদিন আমার বড় চাচা আমার ভাইটারে নিয়ে যায়, আর আমারই নিয়ে যায় আমার ছোট চাচা। আমার বোনের যে 13 বছর বয়স ছিল, ওর মধ্যে আমার বোনের বিয়ে হয়ে গেছিল। তো আমার যে একদম ছোট ভাইটা, সেটারে নিয়ে যায় আমার বড় বোন। আমার বড় বোন নিয়ে যায় আমার দুলাবে। তো এখন আমি বড় চাচার কাছে থাকার পরে ভাবলাম যে না, আমি দেখতে পাচ্ছি আমার ছোট চাচার কাছে যখন আমি থাকি, আমি বুঝতে পারছিলাম যে আমি যে থাকতাছি, খাইতাছি, ঘরের কিন্তু সমস্ত কাজ আমি করতাছি। তারপর আমার কাছে মনে হয় কি যে সে একটা বিরক্তি ফিল করে। আছে না যে বাপ মারা গেছে, আমারই তো ভাইয়ের মেয়ে থাক খাক না। সে আমার কাকি ভালো ছিল, আমার কাকি কখনো আমার খাওয়ায় কষ্ট দিত না, কিন্তু আমি দেখতাম যে এই জিনিসটা আমার কাকার কাছে বিরক্তি ফিল, যেমন সে বিরক্তি হইতো, এরকম একটা বোঝা যায়। তো ওদিক দিয়ে তো আমার মা বিয়ে করলো, বেশ ভালো কথা, সে ভালোই আছে। কিন্তু আমরা তো ছোট মানুষ, অত বুঝতো মাথায় নাই যে মার কাছে যা গেলেই বা কি হবে আর না গেলেই বা কি হবে। কিন্তু মায়ের জন্য মন খুব কাঁদতো, মনে হইতো যে মার কাছে গেলেই মনে হয় ভালো থাকুন। তারপরে এক সময় ছোট কাকার কাছ থেকে মার কাছে যাইগা, আর আমার যে ছোট ভাইটার আমার বড় কাকা নিয়ে গেছিল, ওইও আমার মার কাছে চলে আসে। কারণ ও ওইখানে ছিল চাকরি হিসাবে। যেমন আমার এক চাচার হোটেল ছিল, ওই হোটেলে পানি টানতো। ওই স্কুলে যাইতো না, আর আমারও স্কুলে যাওয়া হয় না। আর আমি কিন্তু একমাত্র ছোট চাচার কাছে গেছিলাম যাতে আমার লেখাপড়াটা হয়, যাতে আমার লেখাপড়াটা হয়। কিন্তু আমি তার কাছে থাকছি ঠিকই, ঘরের কাজ সব করছি, কাপড় ধোয়া, ঘর মোছা, বাজার করা, যা আছে ইত্যাদি সব করছি। তার কাছে আমি 4 মাস ছিলাম। আমার একজোড়া জুতা ছিল না, সে 4 মাসেও আমার একজোড়া জুতা কিনা দেয়নি। তখন 20 টাকা 15 টাকা হইলে একজোড়া জুতা কিনতে পাওয়া যায়, কিন্তু এই যে স্যান্ডেল যে বলে, কিন্তু সে আমারে দেয়নি। তা আমি বুঝতে পারছিলাম যে 4 মাস ধরে সে আমার একজোড়া স্যান্ডেল কিনা দেয় নাই, তো সে ভবিষ্যতে আমার জন্য আর কি করব। তখন তো 10 বছর বয়স, মাথায় বুদ্ধি বা কতটুকু। তো মা যাইতে যায় আমাদের জন্য কান্দাকাটি করতে। এক সময় মা নিতে আইলো, আমিও চলে গেলাম। আমার মাও বুঝতে পারছিল যে বাচ্চাগুলারে বোধহয় এইভাবে রাখা ঠিক হইব না, আমার কাছে নিয়ে যাই। তা আমার ছোট ভাইরে আমার মা আগেই নিয়ে গেছে। আমার ছোট ভাইটা ছিল তখন 4 বছর বয়স, আমি 10 বছর, আর আমার যে ভাই আমার পিঠে যেটা, সেটা ছিল 8 বছর। তা আমার মা আমাদের 3 ভাই বোনদের নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই যে আমার যে সৎ বাপ, সে মনে হয় কিছুদিন আমাদের সাথে একটু ভালো ব্যবহার করছিল। তারপরে না, সে একটা জিনিস আমি খেয়াল করছি, সে আমাদের ভালো চোখে দেখেই না। আর পারে তো ঘাড় ধরে ঘর থেকে বাহিরই করে দেয়, কিন্তু পারতাছে না, তাও পারতাছে না। আছে না যে এক ধরনের গলায় কাটা বিঁধলে মানুষ বাহিরও করতে পারে না, আর গিলা খাইতেও পারে না। এখন যেন আমরা তার কাছে ঠিক তেমনই। তো এক সময় সে আর কি নানান ধরনের কথা বলতো আমাদের।
তোমার মায়েরে বিয়ে করছি, তোমাকে বিয়ে করি নাই, তোমাকে কেন খাওয়ামো। তো মাঝে মধ্যে না কথাগুলো শুনলে অনেক কষ্ট লাগতো। আসলে আমরা গরিব ছিলাম, কিন্তু এত গরিব ছিলাম না। আমার আব্বারে দেখতাম একটা জিনিস আনলে গরিব মানুষের অর্ধেক খাওয়াই দিত। কেউ আমাদের বাড়িতে আসলে না খায় তো কোনদিন যাইতেই দিত না। আর আজকে সে এইভাবে কথা বলে। সে এমন না যে আমাদেরকে অনেক বাজার সদাই করে খাওয়ায়, আমাদের খাওয়াইতে খাওয়াইতে সে এখন ক্লান্ত, তাও না। সে অতটুকুই বাজার ঘরে করতো যতটুকু আমার মার প্রয়োজন, আমাদের প্রয়োজন অতটুকু করতো না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে আমার মা আর কি কোন রকম চালাইতো। কিন্তু আমার মা যদি ইচ্ছা করতো যে আমার ছেলে মেয়েদের নিয়ে আমি যেভাবে হোক কষ্ট করে হইলো ছেলে মেয়েদের মানুষ করব, আমার মা ইচ্ছা করলে করতে পারতো। কিন্তু আমার মা তা করেনি। আমার মা একটা বিয়ে করলো, আর আমার মায়ের বিয়ের কারণে আমরা কোথাও কোনো দিন কারোর কাছে মুখ পাইনি। আমাদের আত্মীয় স্বজন বলেন, আমাদের প্রতিবেশী বলেন, যেখানেই গেছি আছে না যে মানুষের দেখলে তো বলে যে তোদের তো বাপ নাই, বড় একটা ভাইও নাই, তোদের দিন কিভাবে কাটে। আমাদের এই কথাটা কেউ কোনোদিন প্রশ্ন করে নেই। সবাই বলতে কি, তোর মার মতো খারাপ মানুষ দুনিয়ায় আছে, এগুলো বলতো। হ্যাঁ, আর কি যত কথা কুকথা আছে আমার মার সম্বন্ধে বলতো, যে যার 4টা পোলাপান তার আবার আর একটা বিয়ে বসা লাগে। আর কি পাপটা করছে আমার মা। আর কি ওই পাপগুলো সবার মনে পড়তো যখন আমাদের দেখতো। আমাদের চেহারাটা দেখলে তাদের মনে হইতো যে আমার মা কি করছে। তবে যাই হোক, এখন মা তো, আর আমরাও তো অত বড় না যে এখন মায়েরে ত্যাগ করতে পারুম বা আমরা নিজের পায়ে দাঁড়াইতে পারুম। ছোট ছোট 2টা ভাই, বড় বোনটার বিয়ে হয়ে গেছে, আমার বয়স 10 বছর, কি করা যায়, সহ্য করতাম। এদিকদা মানুষের কথাও শুনতে হইতো, আর এদিকদা সৎ বাপেও বলতো যে তোমার মায়েরই বিয়ে করছি, তোমাকে বিয়ে করি নেই। তো আমার মার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে চিন্তা ভাবনা করতো যে কষ্ট করুন, পরিশ্রম করুন, কিন্তু বাচ্চাদের মানুষ করুন। কিন্তু ওই পরিশ্রমী মহিলা আমার মা ছিল না। আমার মা যদি একটু সতর্ক হইতো না, তা আমার কাছে মনে হয় আমার বাবা এত অকালে মরতো না। সে নিজের কিছু কিছু মানুষ আছে না, নিজের দিকটাই খুব ভালো দেখে, আর কারোর দিক দেখা তো দূরে থাক সে ভাবেও না। তো এইভাবে মনে করেন আমার বয়স 13 বছর মাত্র পূর্ণ হয়েছে। আগস্টের 4 তারিখে আমার 13 বছর পূর্ণ হয়। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরই আমার বিয়ে হয়ে যায়। আমি এর আগে মনে করেন কষ্ট তো আছেই। তারপরে ওই বিয়েটা হয়েছিল আমার হাজবেন্ড আমি কখনোই দেখি নাই। সে এই সদরগা এই যে আছে না, কি বলে, পোস্তখোলা একটা মার্কেট আছে, মার্কেটটার নাম হইল কি বলে সেই মার্কেটটারে, আলম মার্কেটের সাথে একটা মার্কেট, সেতু মার্কেট বিশেষ করে। সে সেতু মার্কেটে তার 2টা দোকান। সেই দোকানে মার্কেটে নাকি একটা লোক চা বিক্রি করতো। সেই লোকটারে বলছে যে তোমার চা বিক্রি করতে হইব না, তোমার আমি একটা দোকান দিয়ে দিব, তবে একটা কাজ করতে হইব। কি কাজ করতে হইব? কাজ করতে হইব এই যে তুমি আমারে সুন্দর একটা মেয়ে দেখাও, আমি একটা সুন্দর একটা মেয়ে বিয়ে করতে চাই। তখন বলছিল যে ভাই আপনি তো অনেক পয়সালা মানুষ। সে তখন ওই বছরই জাপান থেকে আসে। সে এর আগে 8 বছর জাপান থেকে আসছে। জাপান থেকে সেই বছরই সে আসে। সেই ঘটকের মাধ্যমে আমার দেখলো, দেখার পরে আমার নাকি তার খুবই পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে এখন সে ওই ঘটকের মাধ্যমেই আমার যখন যেদিন দেখতে যায় সেদিন আমার সৎ বাবা ঘরে ছিল না, ছিল আমার মা আর ছিল আমাদের প্রতিবেশী 2-4 জন মহিলা। তো তারা বলতেছে যে দেখতে আসলে তার বিয়ে হয় না, তুমি এক কাজ করো, দেখতে আসতে চাই দেখাও, তোমার মেয়েটারে যখন দেখতে চাই তুমি দেখাও, সমস্যা নেই। তো সে দেখছে, দেখা তার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে সে ঘটকরে বলে যে মেয়েটা কিন্তু আমার পছন্দ হয়েছে। তো ঘটক ওই যে বলছে না যে আমার একটা বিয়ে করাই দাও, তাহলে আমি তোমার দোকান দিয়ে দিব। তো ঘটক তো বুঝতে পারছে যে হয়েছে কাম, পছন্দ যখন হয়েই গেছে, এখন যদি বিয়েটা দিয়েই করাইয়াই দিতে পারি তাহলে আমি আর কিছু পাই আর না পাই, একটা দোকান তো পাবো। তো সেই ঘটকে নানান ধরনের লোভ লালসা যত প্রকার আছে আমার মা আর ওই যে প্রতিবেশী মহিলাদের দিতাছে। ছেলে জাপান থেকে আসছে, এইটা সেটা, ছেলেদের টাকা পয়সার অভাব নাই, সদরঘাট দোকান আছে, সেতু মার্কেটে দোকান আছে, হ্যাঁ, বিভিন্ন ভাবেই করার পরে তো সেদিন সন্ধ্যার সময় আর কি আমার যে সৎবাপ সে আসলো। সে আসার পরে বলে কি, সে শুনলো, শোনার পরে সে বলে যে ঠিক আছে আমি আগে একটু যাচাই করে নিই। তো সে যাচাই করে দেখলো যে সেতু মার্কেটে আসলেই তার দোকান আছে, তার নিজস্ব কেনা দোকান। তো শোনার পরে সে আর কি এখন জানি না তার সাথে আমার হাজবেন্ডের সাথে কি কথা হয়েছিল, আমি কিছুই জানি না।
আর সে আইসা আমার মা প্রথম রাজি ছিল না যে আমার বিয়ে দিব, বলে যে না 8 বছর ছেলে জাপান থেকে এসে নিশ্চয়ই ছেলের বয়স বেশি, আর আমার মেয়ে কি দেখতে শুনতে কম, আমি চাইলে তো আমার মেয়ের ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারি। কিন্তু আমার ওই সৎবাপে আইসা যে আমার হাজবেন্ডের সাথে কি কথা বলছিল আমি জানি না। তারপরে এক সময় সে আমার সৎবাপে আমার মায়েরও খুব সুন্দরভাবে পটায় ফেলাইলো, এমন সুন্দরভাবে পটাইলো যে পটানোর পরে আমার মা একদম আর কি গইলে গেছে। তারপর কি হলো? তারপর এক শুক্রবারে দেখতে আসলো, ফিরা শুক্রবারের মধ্যে বিয়ে শেষ। ওকে, বিয়ে হয়ে গেল। কত বছর বয়স তখন আপনার? তখন আমার বয়স মাত্র 13.5 বছর। 13.5 বছর বয়সে আপনার বিয়ে হলো? হ্যাঁ জি। তো বিয়েটা হয়ে গেল, হওয়ার পরে এখন আমারে নিয়ে গেল একটা ভাড়া বাড়িতে নিল। নেওয়ার পরে কিছুদিন ডিসেম্বরে বিয়ে হয়েছে। ডিসেম্বরে বিয়ে হওয়ার পরে আসে না যে মানুষের বিবাহিত জীবনটাই থাকে একটু অন্যরকম। যদিও তার সাথে আমার বয়সের একটা অনেক বড় ডিফারেন্স ছিল। এক তো আমি তারে কখনো চোখেই দেখি নাই, আর দ্বিতীয়ত তার বয়স ছিল তখন 28 কি 29 বছর, আর আমার বয়স মাত্র 13.5 বছর। মানে আপনার চেয়ে ডাবল। আমার বয়স তখন মাত্র 13.5 বছর। তো ওনারে দেখলে একটা ভয় জিনিস কাজ করতো আমার ভিতরে। একটা মানুষের দেখলে যে একটা মানুষের স্বাভাবিক মনে হইতো না, তারে দেখলে আমার ভয় লাগতো। এমন ভয় লাগতো যে আমার শরীর ঘাইমে ভিজা যেত। তারপর সেই জিনিসটা বুঝতে পারতো। তো এইভাবে করতে মনে করেন আসে না যে আমার একটা বড় লোকের কাছে বিয়ে দিছে, আমার সংসারে কোনো কিছুর অভাব থাকবো না, খাওয়ায় দাওয়ায় সব দিক দিয়ে আমি পরিপূর্ণ থাকুম না, ওই ফেসটাই আমি দেখি না। এমনও দিন যায় সে ঘরে থাকে না, সেই কারণে ঘরে বাজারও করে না। মাত্র বিয়ের বয়স 13 দিন। সে আমারে বলে যে আমি আসতেছি রাত্রে, আমি আইসা জানে একটা টোকা দিলেই তুমি দরজাটা খোলো। এইভাবে করতে করতে 2 মাস গেল। 3 মাসের সময় সে আমার একদিন হঠাৎ করে বলে যে এটা তাদের বাড়িতে জানাজানি হয়ে গেছে যে সে বিয়ে করছে। তাদের বাড়িতে জানাজানি হয়ে গেছে। জানাজানি হওয়ার পরে তার উপরে খুব বড় একটা প্রেশার আসলো, কারণ সে আগেই জাপান থাকতে একটা বিয়ে করছিল না। এটা তো আর আপনি জানেন না? এটা আমি জানতাম না, কিন্তু আমার মা এবং আমার সৎবাপ সবাই জানতো। আগে থেকে জানতো? তারা সবাই জানতো, আগে থেকে জানতো। হ্যাঁ, তারা সব যাই না শুনেই আমারই দিছে। আচ্ছা। কারণ এখানে তো আমার সৎবাপের হাত ছিল। আর সে আমার এটাও বলছিল যে বাপটা যদি তোমার আপনা হইতো জীবনও তোমার আমার কাছে বিয়ে দিত না। তো মনে করেন, তো উনি আমার বলতেছে যে আমি এখন মানুষের কাছে না শুনি মানুষ কানাকানি করে এটা এইভাবে। তা আমার উদ্দেশ্য কি মানুষ কানাকানি করে আমি এগুলো শুনুন কেন, আমি ডাইরেক্ট তারে জিজ্ঞাসা করি আসলে কতটুকু সত্য ঘটনা। তা আমি তার একদিন প্রশ্ন করলাম, আচ্ছা আপনি কি জাপান থাকতে বিয়ে করছিলেন? বলে যে হ্যাঁ আমি বিয়ে করছিলাম। কেন বিয়ে করছিলেন? বলে আমি যে মালিকের কাজ করতাম, মালিক আমার খুব পছন্দ করত, আমি কাজে খুব স্পার্ট ছিলাম, মালিক আমার পছন্দ করতো। তাই মালিকে বলছিল যে তুই দেশে বিয়ে কর, তারপর তোর বউ নিয়ে আয়, এখানে আমি তোরে সেটেল করে দিই, তুই এখানে সেটেল হয়ে যা, জাপানে সেটেল হয়ে যা। তারপরে বিয়ে করছি, দেশে আসছি। দেশে আইসা আমার আর মনে হয় নাই যে আমি আর এই বউ নিয়ে সংসার কিরা খাই। কেন? আমিও কালো, আমার বউটাও কালো। আমিও কালো, আমার বউ কালো, আমার পোলাপানও হইব কালো। তার এইটার কি তার ধারণা। তারপরে যাই হোক বনাবনি হয় না। 1 জানুয়ারিতে সে আসছে, ফিরা ডিসেম্বরে আমার বিয়ে করছে। বিয়ে হয়ে গেছে, বেশ ভালো কথা। এখন ওনার যখন সবকিছু চাপাচাপি শুরু হয়ে গেল তাদের বাড়ি থেকে, তখন সে আর কি দিশা পাইতেছে না কি করব। এখন দিশা পাইতেছে না। আমার 5 লাখ টাকার কাবিন দিয়ে বিয়ে করছে, স্বর্ণ গয়না যতটুকু তার সামর্থ্য ছিল আমার ততটা দিয়েই করছে, সবকিছু দিয়েই করছে। তো এই কথাগুলো তো জানতো আমার সৎবাপ, আর আমার হাজবেন্ড যে বিবাহিত এটা তো আমার সৎবাপ এবং আমার মায়ের দুজনই জানতো। আমার কাছে এটা খুলা বাবা কেউই বলে নাই। আর আমিও ততক্ষণ বয়স কি আমি তো ততক্ষণ বুঝিও না যে আসলে কি হইতেছে আমার সাথে। তারপর বিয়ের 3 মাস এমন সময় সে আমার একদিন বলে যে তোমার একটা কথা বলি, তুমি এই কথাটা কারো কাছে বলতে পারবা না। আমি বলি কি বলেন? বলে আমারে তোমার ডিভোর্স দিতে হইব। হঠাৎ করে? হ্যাঁ, আমারে তোমার ডিভোর্স দিতে হইব। আমি বলি কেন আমি আপনার ডিভোর্স দিব? বলে তুমি যদি আমার ডিভোর্স না দাও তাহলে আমি আত্মহত্যা করবো। আচ্ছা। এই কথা বলার পরে না আমি আর কি, আমার মুখে কোনো ভাষা নাই যে আমি এমন কি পাপ করলাম যে আজকে আপনারা আমার ডিভোর্স দিতে হইব। কেন আমি আপনার ডিভোর্স দেবো? আমার খুইলা বলেন। বলে যে আমি অনেক বড় লোকের ফ্যামিলিতে বড় হয়েছি, আমি অনেক হাই ফাই ভাবে চলাফেরা করছি, এখন কষ্ট করে চলা আমার পক্ষে সম্ভব না। এখন আমি যদি তোমার ডিভোর্স না দেই বা তুমি যদি আমার ডিভোর্স না দাও তাহলে আমার বাপে আমার বাড়িতে উঠতে দিব না। এই জন্য ডিভোর্স দিতে হবে। আমার বাপে আমার বাড়িতে উঠতে দিব না। এখন তুমি যেইভাবে পারো এই কথাটা কারোর কাছে প্রকাশ করবে না, কিন্তু আমারও তোমার ডিভোর্স দিতে হবে। তা আমি তখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের ঘটনা এটা। তখন আমি চিন্তা করলাম যে আমার সৎ বাপে যাই না শুই না, আমার মায়ের আমার সৎ বাপে এর কাছে আমার বিয়ে দিছে। আমার তো বড় একটা ভাইও নাই আর বাপও নাই। আজকে আমি আমার যে পজিশনটা আমি কার কাছে গিয়ে বললাম?
কে আমার একটু সাহস দিব? আমার সাহস দেওয়ার কেউ নাই। আর বিয়ের পর থেকে যে সমস্ত ঘটনা আমার সৎ বাপে আর আমার মা করছে আমার হাজবেন্ডের সাথে, এখন এই মুখ আমি কারোর কাছে রাখতে পারি না। কারণ আমার যে বিয়ের সময় স্বর্ণকন্যা গুলো দিছিল না, এগুলো আমার সৎ বাপে বেঁচে খাইছে। এবং এমনকি আমার টাকা নিয়েও আমার হাজবেন্ডের থেকে সেই টাকাগুলো দেয় নাই। মাত্র বিয়ের বয়স 3 মাস না 4 মাস চলে। তো এখন আমি যে তাদের কাছে গিয়ে দুঃখের একটা কথা বলুম, কার কাছে বলুম? তারা তো আমার দিকটা দেখলো না, আমার দিকটা তো তারা বুঝলো না। তারা ওইটাই করলো যেটা তাদের মনে চাইলো, আমার দিকটা কেউ ভাবলো না। তা আমি চিন্তা ভাবনা করতেছি, কি বলে এই লোকটা, আমি তার ডিভোর্স না করলে সে আত্মহত্যা করবে, কি বলে আবল তাবল। তো বয়স কম, তো আমি কিছু বলি না, একদম চুপ হয়ে রইলাম, স্তব্ধ। যে আসলে কি এটা আমার জীবনে ঘটতেছে? আমি কি আসলে এত বড় পাপ করছি যে এত বড় শাস্তি আমার জন্য আপনি অপেক্ষা করে? ফ্যামিলিতেও জানালেন না বিষয়টা? পরিবারে জানা গেছে? না, কাউরে জানাইনি। তো না জানালে ডিভোর্স হবে কিভাবে? ও পরিকল্পনা কি ছিল ওর? ওনার পরিকল্পনা ছিল, এখন আমি যদি ওই যে বাড়িতে জানাজানি হয়ে গেছে, আমার বিয়ে করছে, জানাজানি হয়ে গেছে, নাকি আমার শ্বশুর বাড়ির লোকেরা তার উপরে খুব চাপ সৃষ্টি করছে। না, আপনাকে গোপনে কেন দিতে চাচ্ছে সেটাই তো আমি জানতে চাচ্ছি। সেটা আর কি আমার ফ্যামিলির থেকে জানলে আবার তার উপরে চাপ সৃষ্টি করবো, কি হাস্যকর না বিষয়টা? যাই হোক, তারপর আমার ফ্যামিলি থেকে জানি, কেউ না জানে, তার ফ্যামিলিতে জানুক, সমস্যা নেই। কারণ আমি তো গরিব না, আমার তো বাপ নাই, বড় একটা ভাই নেই। বাপ আসলে সৎ বাপ হেরে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে পারবো। আমার পক্ষের থেকে যদি কেউ জানে, তো প্রতিবেশী তো আর ছাড়বো না। তা আমার পক্ষের থেকে কেউ জানলে তার জন্য এটা খুবই সমস্যা। আর যদি তার পক্ষের থেকে জানে, তাইলে কোনো সমস্যা নেই। তাহলে আমি এক সময় কি করলাম, রাজি হয়ে গেলাম তার ডিভোর্স দিতে। আচ্ছা, রাজি হয়ে গেলাম। তো সে কি করছে, সে যেই কাজী আমার বিয়ে পড়াইছে, সে কাজীর কাছে যে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে না, যে কাজীর সব কাজ আগায় পাছায় দেয়, ফাইল টাইল সবকিছু ঠিকঠাক রাখে, তার সাথে খুব সুন্দরভাবে কথা বললো। কথা বলার পরে সে কি করলো, ওই আমার হাজবেন্ডের আমারে নিয়ে সে ওই কাজীর কাছে দাঁড়া করাইলো। তখনও আমার কাবিননামার কাগজ কেউই উঠায় নেয় নাই। আচ্ছা। তো এক পর্যায়ে আমার কাছ থেকে সে ডিভোর্সের সাইন নিল। ডিভোর্স নামা হয়ে গেল, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি বাসায় আসলাম। বাসায় এসে খুব কান্দাকাটি করলাম যে কি বিয়া দিল আমারে, খালি পয়সা লাই দেখলো, মানুষ কিনা তা দেখলো না। তারপর যাই হোক, এখন ওই ডিভোর্স সাইন করার কিছুদিন আগে থেকে না আমি একটু অসুস্থতি বোধ করি, যেমন মনে হয় কি যে আমি সুস্থ না, আমার ঘুম আসে না, ঘুমাইলে তারপর কিছু খাইতে পারি না। আপনার প্ল্যান কি ছিল? আপনি ডিভোর্স দিয়ে কোথায় যাবেন? যেদিকে দুই চোখ যায়। পরিবারে কাউকে জানাবেন না? না, যদি বাঁচতে পারতাম তাহলে বাঁচতাম, আর যদি না বাঁচতে পারতাম তো সুসাইড করতাম। তা আপনি পরিবারের কাউকে না জানিয়ে ডিভোর্স দিচ্ছেন কেন? কারণ আপনার তো এই বিয়েতে কোনো হাত ছিল না, পরিবারকে জানানো উচিত না? না, তাদের কি জানামু? আমার বিয়ে হয়েছে তার কিছুদিন পরে আমার হাজবেন্ড যে স্বর্ণগয়না গুলা দিছে, এগুলা নিয়েও আমার সৎবাপে বিক্রি করে খাইছে। আমার সৎবাপে আর আমার মা মিলাই। কয়দিন পরে ডিভোর্সের কথা হচ্ছে? 3 থেকে 4 মাস। আল্লাহ। তো যাই হোক, এখন আমার মা বাপের কাছে গিয়ে বা দুঃখ বইলা কি লাভ? তারা যদি আমার দুঃখটা বুঝতো, তাহলে আমার বিয়ের পর দেয় আমার স্বর্ণের জিনিসগুলো বেচা তারা খাইতো না, আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা হাওলাত করে নিয়ে তারা খাইতো না। এখন তারা অন্যায় করছে, আমার হাজবেন্ড আমার ঘরে বাজারও দেয় না, আর 100 টাকা দিয়েও বলে না যে তুমি কিছু আই না খাইও। এমনও দিন গেছে, আমি একটা মেয়ে মানুষ, আমি একটা নতুন বউ, অথচ আমার ঘরে বাজার নাই, আমি দিনের পর দিন না খাই থাকি। তো এইভাবে মানুষের দিন কাটে। তা আমি ভাবলাম যে আমার তো কোনো দিকই নাই, কোনো কুলি নাই। বিয়া দেয়া দিছে, বিয়া নামের একটা কলঙ্ক মাথায়, তার মধ্যে আবার এরা করছে আমার সাথে এই অবিচার, এখন আবার স্বামীও করতেছে আর এক অবিচার। তা আমি যে জানাবো, কারে জানাবো? আমার তো এমন একটা গার্ডিয়ান নাই যে স্ট্রং ভাবে আমার পাশে এসে দাঁড়াইবো। তারপর যাই হোক, আমার কাছে ডিভোর্স চাইলো, আমি দিয়ে দিলাম। অফিসে গেলাম তার সাথে, কাজী অফিসে। তাই কাজী যখন আমার বিয়ে পড়াইছিল, তখন তো কাজী আমার দেখছিল না। যখন আমার কাজী দেখলো, যেদিন আমি ডিভোর্স নামায় সাইন করি, সেদিন আমার কাজী দেখা কাজীর মাথা যেন আসমান ভেঙে পড়ছে। বলে, এত সুন্দর একটা মেয়ে, তুমি এই মেয়েটারে বিয়েও করলা, আবার তুমি এই মেয়েটার সাথে এডিও করতেছো, এটা কিন্তু ঠিক না। বলে যে কাবিন নামায় সাইন করতে, এই ডিভোর্স নামায় সাইন করতেছো, সমস্যা নাই, আমি ওরা ফালাই দিম না। তো যে আমি তো এর আগের থেকে অসুস্থ, খাওয়া দাওয়া তেমন একটা করতে পারি না, কেমন জানি ভাল লাগে না। আমি যে আমার কাছে এতটুকু মনে হয় যে আমি সুস্থ না। তারপর যাই হোক, তারে আমি ডিভোর্স নামায় সাইন দিয়ে দিলাম। নিয়ে এটা আমার শ্বশুর বাড়ি মানুষের খুব দেখাইলো, দেখায় সে ওইখানে নিরাপদ হইল যে আমার সাথে তার এখন কোনো সম্পর্ক নাই। আমি নির্দাবিতে তারে ডিভোর্স দিয়ে দিছি। তো এইভাবে আরো 3 মাস পার হয়ে গেল। আমি ওই আমার ঘরেই আসি, সেও আসে যায়, সব সম্পর্কই তার সাথে আমার চলতেছে। তো এক সময় আমাদের বাড়ি এলি যে, আমি তার কাছে ব্যাপারটা খুইলা বললাম। বলার পরে সে বলে যে এটা কোনো ডিভোর্স হইলো?
এটা কেমন ডিভোর্স? তুমি তোমার কাছ থেকে ডিভোর্স নামে সাইনও নিল, তুমি সাইনও দিলা, আবার সম্পর্ক সে স্বামী স্ত্রীর মতো আগের মতোই বজায় আছে। সে যদি 3 মাস তোমার কাছ থেকে বিরত থাকতো তাইলে হয়তো এটা ডিভোর্স গণ্য হইতো। এটা কিসের ডিভোর্স, কিসের তালাকনামা? তুমি কিছু না বলতে পারো, সমস্যা নাই, তুমি আমারে বলো, আমি তোমার পক্ষে প্রতিবাদ করুম। তা আমি বললাম যে না, প্রতিবাদ করে কোনো লাভ নেই, আমি দেখি শেষ করে গিয়ে দাঁড়াই। তারপরে সে আমার ব্যাপারটা বুঝতে পেরে সে নিজেও খুব দুঃখ প্রকাশ করলো। তারপরে আমি তারে বলছি যে খালাম্মা, আজকে যদি আমার নিজের বাপ জীবিত থাকতো হয়তো বা এই দিনগুলো আমার দেখতে হইতো না। আমি কারো দোষী না, আমার ভাগ্যের লিখন এটা। আমি যদি মনে করি যে আমি বাঁচতে পারুম, বাঁচার মতো একটা রাস্তা আমার আছে, তাহলে বাঁচুম। আর যদি না বাঁচতে পারি তাহলে আমার আর একটা রাস্তা আছে না, সুসাইড তো করতে পারুম। তখন সে আমার বলে যে না, তুমি সুসাইড করবা কেন? অন্যায় তোমার সাথে হয়েছে, তুমি তো করো নাই। তারপর যাই হোক 3 মাস আমি আরো অসুস্থ। ওই ডিভোর্সের আগ থেকে যে আমি অসুস্থ। এক সময় আমার মা রে খবর দিল, আমার হাজবেন্ড খবর দিয়ে বলে যে আপনার মেয়ের যে শরীরের অবস্থা, হয়তো আপনি এখানে এসে ওর কাছে কিছুদিন থাকেন, আর নাহলে ওরে আপনার কাছে কিছুদিনের জন্য নিয়ে রাখেন। তা রাখার এখন আমার মা বলে যে না, এখানে তো আমার থাকা সম্ভব না, আমার ছোট ছোট 2টা ছেলে আছে, আবার আমার সৎবাপও আছে, সৎবাপ কি দিব? আমার মায়ের আমার কাছে থাকতে দিব না তো। তা মা কি করলো, আমার সাথে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন আমার মা, আমার চেহারা দেখে আর কি কেউ আর কি আমার চিনে না। আমার কাছে লাগে আমি সবার কাছে অচেনা হয়ে গেছি, কারণ আমি খাওয়া দাওয়া করতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না, অসুস্থ বোধ করি সবকিছুতেই, কিচ্ছু খাইতে পারি না, পানিও খাইতে পারি না। তো সবাই আমার এই অবস্থা দেখে আর কি কেমন জানি কানাকানি করে যে এত সুন্দর মেয়েটারে বিয়ে দিল, মেয়েটার দিকে তাকাইলে তো মনেই হয় না যে ও এত সুন্দর ছিল। তো আমার মা একদিন আমার প্রশ্ন করলো যে তোর কি হয়েছে তুই বলতো। তো আমি বললাম যে মা, আমার না কোনো কিছু ভাল লাগে না, আমি কিছু খাইতে পারি না, কিছু খাইলে আমার বমি আসে, আর কেমন জানি অন্ধকার লাগে, সবকিছু ভাল লাগে না আমার। তখন ওই যে মেয়েদের যে একটা সমস্যা হয় না, আমার ওই প্রশ্নটা করলো আমার মা। তা আমি বললাম এটা তো 3-4 মাস ধরে আমার হয় না। আচ্ছা, তার মানে আমি যে বাচ্চা কনসিভ করছি আমি নিজেও জানি না। তা আমার মায়ের কথা শুনে খুব হাসাহাসি করতে। তখন ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্সের আগেই হয়ে গেছে। ডিভোর্সের আগের থেকে আমি অসুস্থ। তারপরে আমার মারে আমি বললাম, পরে আমার মা বলে কি যে এই তুই এই যে 3-4 মাস ধরে যে তোর এই সমস্যাটা যে হয় না, তুই তো আমার বলবি। আমি বলি এগুলো তো বিয়ের পরে হয় না। বলে কে বলছে তোর এগুলো বিয়ের পরে হয় না? আমি বলি আমার তো হয় নাই। বলে আরে বলদ রে, আমি এই বলদ ওখানে ভাত খাওয়াই বড় করছি। তারপরে এক কথায় 2 কথায় সবার কানাকানি হাসাহাসিতে বুঝতে পারলাম যে আমি কনসিভ করছি, আমার বাচ্চা পেটে। তো এই কথা শোনার পরে না, এখন আমার কাছে লাগে কি যে আমি একটা অন্যরকম জগতে গেলাম গা। কারণ এক তো সৎভাবে করলো অবিচার, দ্বিতীয় স্বামীও যতটুকু অবিচার করার করলো। এখন আমি তো ইচ্ছা করলে আর এক জায়গায় যাইতে পারি না। এতদিন তো মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে 2 চোখ যেদিকে যায় আমি জামুগা, এখন তো দেখা যায় যে ওইটাও আমি পারতেছি না। আচ্ছা তাই আমি করুম কি করা যায়? তারপর আমি মায়ের বললাম কি যে তুমি এক কাজ করো, আমার বাড়িতে দিয়ে আসো, আমি এখানে থাকুম না। বলে কেন? আমি আমার ভালো লাগতেছে না, তুমি একটু আমার একটু দিয়ে আসো। তো মা বলে যে ঠিক আছে চল তোরে দিয়ে আসি। তা আমি চলে আসলাম। আসার পরে বাড়ি এলে, আমাদের বাড়ি এলে দেখা হাসতেছে আর বলতেছে কি তুমি না বললা যে 1 সপ্তাহ থাকবা? আমি বলি যে খালাম্মা আমার ওইখানে ভালো লাগে না। তারপর বাড়ি এলে গিয়ে আমার মায়ের বলে কি যে এরকম তোমার আপনাদের তো নতুন মেহমান আসবো। আচ্ছা। তো আমার হাজবেন্ড শুনলো, শোনার পরে সে একজন ভাড়া করে আনছে আর কি, যে বলে যে বাচ্চার দরকার নেই, বাচ্চাটা ফালাই দাও। আচ্ছা, বাচ্চাটা ফালাই দাও। অলরেডি 3 মাস পার হয়ে গেছে, আর তারে আমি ডিভোর্সও করছি 3 মাস। ঠিক আছে, 3 মাস গিয়ে 4 মাস চলতেছে বর্তমানে আমি যে প্রেগনেন্ট। তা আমি আমার বলে যে বাচ্চাটা ফালাই দাও। তো আবার আরেকজন ভাড়া করে নিয়ে আসছে মহিলা মানুষ আর কি, যত প্রকার ইমোশনাল আছে সে আমারে করতেছে। তা আমি বলি যে দেখেন, আমি এই বাচ্চাটা তো কোনো দোষ করে নাই, ও পৃথিবীতে আসার আগে কেন ওরে মারা হইব? যদি ভুল করে থাকে তাহলে আমার মা বাপে করছে, যদি ভুল করে থাকে তাহলে আপনার ভাই করছে, আমার বাচ্চাটা কিচ্ছু করে নাই। বলে যে না, বাচ্চা দিয়ে তুমি কি করবে? আমি বলি যে যদি দরকার হয় আমি ভিক্ষা করে খাম, তাও তুই বাচ্চা ফালাম না, কোনো হক নাই এই বাচ্চাটারে হত্যা করার আমার। আপনারা কই পান এই সমস্ত কথাবার্তা? না, এই বাচ্চা আমি ফালাম না। যদি আল্লাহ আমার, কত মানুষ একটা বাচ্চার লেগে কত কান্দাকাটি করতেছে, হয় না? আর আমার আল্লাহ দিছে আমি ফালাই দিব? না না না, দেখি দি আল্লাহ কি রাখছে আমার কপালে। তারপরে বলে যে তোমার যে ওর সাথে ডিভোর্স হয়েছে এটা কি তোমার মা বাপে জানে? আমি বলি যে না, কেউই জানে না। তারপরে এই ব্যাপারটা আমি আমাদের বাড়ি যখন জানাজানি হইলো, তার আমি সবাই না করছিলাম যে কেউ যেন আমার ফ্যামিলিরে না বলে যে কি হয়েছে আমার সাথে। তা
তারপরে আমাদের বাড়িলি বলে কি তোমার শরীরের অবস্থা কতদিন ধরে খারাপ, তা আমি বলি 4 মাস। বলে তুমি ডিভোর্স দিছো কয় মাস? আমি বলি 3 মাস। 3 মাস চলে। তো বলে যে তোমার যদি আবার ডিভোর্সের কথা উল্লেখ করে তাহলে তুমি বইলো যে এই ডিভোর্স হয় নাই। ডিভোর্স আসলে হয় না, আমি এটাই বলতে চাচ্ছিলাম। প্রেগনেন্ট অবস্থায় কখনো ডিভোর্স হয় Divorce না। হয় না, হ্যাঁ। সে যদি কখনো তোমার এই ব্যাপারটা নিয়ে ব্ল্যাকমেইল করে তাহলে তুমি তার প্রতিবাদ করবা। এখন তুমি সত্যি করে বলো তো তুমি কি করবা? তুমি কি সত্যি বাচ্চাটা ফালাই দিবা? আমি বলি না, আমার আল্লাহ দিছে, আমি ফালামু কেন? আল্লাহ কত মানুষ কান্তাছে তারে দেন, আর আমি না চাইতে যখন আল্লাহ আমারে দিছে নিশ্চয়ই আমার ভালোর জন্য। তারপরে আমার হাজবেন্ড কি করলো, আমার বাচ্চাটা যখন আমার পেটে, তখন ওই ডিভোর্সের সূত্র ধরে সে আমার সাথে সমস্ত সম্পর্কগুলা ছিন্ন করে দিল। আচ্ছা, এখন আমি আমার সৎ মার কাছে আর সৎ বাপের কাছেই আছি, কারণ ওই যে ভুল তাদেরও আছে। আমার বিয়ের মধ্যে যে স্বর্ণের জিনিসগুলা দিছে তারা বিক্রি করে খাইছে, তারপরে যে আমার হাজবেন্ডের কাছ থেকে টাকাগুলো আনছে সেগুলা আইনা খাইছে, ভুল তারাও করছে। আর আমি যে দিক দিয়ে ডিভোর্স দিছি এই সুযোগটা আমার হাজবেন্ড কামে লাগাইতে চাইতেছে। এখন এগুলা তো আমার পরিবার জানে না। তো একে একে করতে করতে কষ্ট করছি। মনে করেন যেখানে একটা মহিলা মানুষ বাচ্চা পেটে থাকলে এক মুঠো খাবার বেশি খায়, সেখানে আমি দিনের পর দিন না খাইয়ে রয়েছি। এমনও দিন গেছে যে পেটের খিদায় ঘুমাই নেই। ইচ্ছা করলে আমার সৎভাবে বাজার করতে পারতো, কিন্তু করে নাই। সে বাজার এই কারণে করে নাই, সে বাজার করলে যদি আমি খাই। দুঃখজনক। হ্যাঁ, আমি ওই বাচ্চা পেটেটা থাকা অবস্থায় আমি না খাই রয়েছি। আর আমার হাজবেন্ড সমস্ত সম্পর্ক আমার সাথে ছিন্ন করে রাখছে। এখন আমি যদি তারে কিছু বলতে যাই, সে বলে যে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে বা তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যদি বাইসা থাকি দেখা হইব। এখন আমি যদি কিছু করি তারে বাইতে থেকে বাইর করে দিব। সে আর কি যত রকম ভয় ভীতি আছে এগুলাই আমারে দেখাইতেছে। আর আমার হয়ে যে কে প্রতিবাদ করবোটা কে করব? আর আমার সদ্বাপ এগুলা দেখো খুব মজা পেইতাছে। আমি একজন প্রেগনেন্ট মহিলা, আমারে ফালাই রাইখা গেছে আমার হাজবেন্ড। আমি এখন ঠিক মতো 2 মুঠো খাইতেও পাইতেছি না। হ্যাঁ, তাই আমার এটা তার জন্য খুব ভালো। সে দেখতেছে এটা খুব এনজয় করতেছে। সে ঘরে বাজার করে না, বাজার করলে যদি আমি খাই। এমন দিন গেছে মানুষে আমার খাবার দিছে, আমি সেই খাবারগুলোও খাইছি। খিদায় মনে হইতো কি যে আমার যদি কেউ 2 পানি ভাতও দেয় তবুও মনে আমি খুব খুশিতে খাইতাম। একটা মানুষ কতক্ষণ না খাইয়া থাকতে পারে? কিন্তু আমি দিনের পর দিন না খেয়ে রয়েছি। তারপর যাই হোক, আমার বাচ্চাটা হয়েছে। বাচ্চাটা হওয়ার আগে ডাক্তাররা বলে যে আপনি যে একা একা চেক আপ করতে আসেন, আপনার সাথে কেউ আসে না। ওই যে স্বাস্থ্য কেন্দ্র আছে না, 10 টাকা দিলেই চেক আপ করা যায়। আমি তার ভালো একটা ডাক্তার দেখাইতে পারি নাই। খাবারের টাকা নেই যার কাছে, সে ডাক্তার দেখাই কিভাবে? তো 10 টাকা দিয়া স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে না শুধু ওই একটু ডাক্তার দেখালে তারা কি করতো, আমার প্রেশারটা কতটুকু আছে, আমার ওজন কতটুকু আছে, শুধু এতটুকুই দেখতো। দেখে দেখে আমার এক সময় বলে কি যে আপনি শুধু একা একা আসেন কেন, আপনার সাথে কেউ আসে না? আমি বলি যে আমার কেউ নাই। বলে আপনার হাজবেন্ড কি করে? আমি বলি যে কিছুই করে না, আমি জানি না সে কি করে। আপনি কার কাছে থাকেন? মায়ের কাছে থাকে। আপনি একা আইসেন না, আপনার একটা ফ্যামিলি নিয়ে আসেন না, আপনার ফ্যামিলির সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। তারপরে একদিন ডাক্তার দেখে যে আমি কেউ নিয়ে যাই না, প্রতি মাসে একবার যাই, 10 টাকা দা চেক আপ করাই। পরে ডাক্তার কি করলো, সে আমার নিজেই বললো যে আপনার কিন্তু ডেলিভারি নর্মাল কখনোই সম্ভব না। আমি বলি কেন? বলে আপনি খুব কমজোর, আপনার লো প্রেশার, শরীরে রক্ত শূন্যতা আছে, আর আপনার বয়স কম, আর বাচ্চা হইলে পেটে বেশি বড় হয়ে গেছে। এই ডেলিভারি কোনোদিনই নর্মাল সম্ভব না, সিজার করতে হবে। হ্যাঁ, সিজার করতে হবে। তখন আমি না রাস্তা বইরা হাঁটি আর কান্দি যে আমি না খেয়ে থাকতে থাকতে গেছি ক্লান্ত হয়ে, তা আমার পেটে বাচ্চা তো বড় হয় কিভাবে? হয়তো এটা আল্লাহর হুকুম, কিন্তু আমার তো সিজার তো দূরে থাক, আমি তো 10 টাকা দামের একটা ট্যাবলেট আইনা দেওয়ার একটা মানুষ নাই। তা আমি প্রতিদিন শুধু আল্লাহরে ডাকতাম, দোয়া ইউজ পড়তাম। এক সময় না আল্লাহর কি হুকুম, আমার বাচ্চাটা নর্মাল ডেলিভারি হইলো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ডেলিভারি হওয়ার পরে আমার হাজবেন্ডে ফোন দেওয়া হইলো, সে আসে না। এমন করতে করতে 2 মাস গেছে, 3 মাস গেছে। আমার সাথে লেনা দেনা না করো, সমস্যা কি হলো? আপনার ছেলে না মেয়ে? মেয়ে, আমার বড় ছেলে হইলো। প্রথমে ছেলে হলো? জি, আমার 2টাই ছেলে। তো আমার ছেলেটা হওয়ার পরে সে আসে না, কোনো যোগাযোগ রাখে না। এখন আমরা তো ভাড়াইটা বাড়িতে থাকি না, মানুষ অনেক কানাকানি করে কি বলে যে মেয়েটাও দেখতে শুনতে ভালোই, মাশাআল্লাহ চাঁদের মতো একটা বাচ্চা আল্লাহ দিছে। তো বাপ কিভাবে পারে তার নিজের বাচ্চাটার এইভাবে দেখতে? না ঈশা, তোমার হাজবেন্ড আসলে কই আছে বলো তো? এমনও মানুষ আছে, কেউ কেউ আমার চরিত্র নিয়ে কথা বলে, কেউ কেউ বলে যে বাচ্চার নাকি বাপই নেই। আচ্ছা, হ্যাঁ, যখন এই কথাগুলা কানে আসলো না, তখন আর সহ্য হইল না যে আজকে দোষ করছে আমার মা বাপে, শাস্তি দিছো আমারে। বাচ্চার কি দোষ? বাচ্চাটার কি দোষ? আজকে আমার এত সুন্দর নিষ্পাপ একটা বাচ্চা মানুষ চরিত্র নিয়ে কথা উঠায়। আসলে তো আমার বাচ্চাটারও চরিত্র খারাপ না, আমারও খারাপ না, আমার বাচ্চার ভাগ্য এত খারাপ না যত খারাপ আমি মনে করি। তারপরে তারে আমি যেইভাবে হোক তারে আমি ধরলাম, ধরে বলছি যে দেখো, আমি চাই না তোমার এই নিয়ে আমি মামলা মোকদ্দমা কোনো বিচার সালিশিতে দাঁড়াই। তুমি আসো, আইসা আমার বাচ্চাটারে শুধু দেখো।
আর কিছু লাগবে না। তারপরে সে আসলো, আইসা বাচ্চাটারে দেখলো, দেখার পরে সে বলে যে মাশাল্লাহ, আমার পুরা গোষ্ঠী তো সবাই কালো, কিন্তু আমার বাচ্চাটা দেখো মাশাল্লাহ কত সুন্দর, চাঁদের মতো। আমার বাচ্চাটারে দেখলে কেউ বলবে এটা আমার বাচ্চা? তারপর এখন আসা যাওয়া করে। তো এক সময় আমি তারে বললাম যে তুমি আসা যাওয়া করো, এখানে তো তুমি কিছু খরচ দাও, তার চেয়ে বলে আসো আমরা একটা ঘরই নিই, এখানে আর থাকুম না। কারণ আমার সৎবাপ সবার কাছে বলে মাইয়া পালি, নাতি পালি, এগুলা বলে। হ্যাঁ, এতদিন মাইয়া পালছে, এখন নাতিও পালি। তা তুমি এক কাজ করো, তুমি একটা ঘর নাও, আমরা একটা ঘর নিই, আমরা ঘর নিয়ে এখান থেকে আলাদা হয়ে যাই, আল্লাহ যা খাওয়ায় তাই খামো। তো সে তো কোনো কাজকর্ম কখনোই করতো না, তার ওই জুয়া খেলার নেশা, সে জাপান থাকতেই ছিল, এখনো সে জুয়াই খেলে, এখনো সে নেশাই করে। তো মানুষ আছে না, পরিবর্তন হইতে কতক্ষণ লাগে। তা আমার একটা আশা ছিল সে একদিন পরিবর্তন হবে। সে জুয়া খেলে নেশা করে, তারপরে কিছুদিন পরে আমার আর একটা ছেলে হইলো, আমার 2 বছর, সেই 2 বছর পর ঘরে, জি আমার 2টা ছেলে এখন বর্তমানে। তো আমার ছেলে 2টা হইলো, তা আমি ভাবতাম যে সে একদিন ভালো হয়ে যাবে, মানুষ ভালো হইতে কয়দিন লাগে। তো তারে না অনেক বুঝাইতাম, দেখো আমাদের কিসের দুঃখ, তুমি কাজ না করো সমস্যা নেই, তোমার বাপে যেইভাবে সংসার করছো, বাপের কাছ থেকে আনো, মার কাছ থেকে আনো, বোনের কাছ থেকে আনো, সবার কাছ থেকে আনো, কিন্তু আইনা তো তুমি সংসারে ভাঙো না, সব টাকা জুয়াই উড়াই দিয়ে আসো। এই যে তুমি এত টাকা পয়সা কামাই নিয়ে বাংলাদেশে আসছো, কি করছো? সব টাকা জুয়ায় ফিনিশ করছো। তার সাথে বলে একটা কাজ করি, তুমি এই জুয়া ছাইরা দাও, আর আমিও কিছু করি, তুমিও কিছু করো। ওই আগে যে সে বিবাহ করছিল, সেই সংসারটা আমার শ্বশুরেই টানে, কারণ সে বলছিল আমার শাশুড়ির আপন বোনের মেয়ে। আচ্ছা, তো তারে তো তারা হাতে ধরে আনছে, এখন তাদের দেখশন তো তারাই করব। এখন আমারও তো সে পছন্দ করে বিয়ে করছে, এখন আমার দেখশন তো আর তারা করবো না। তারপরে মনে করেন বলতো কি যে আর কি জুয়া যে কোনো মুহূর্তে হোক, যেভাবেই হোক, তার টাকা চাই আর তার জুয়া খেলতেই হইব। তো এরকম করতে করতে ভাবতাম যে 2টা বাচ্চা আল্লাহ দিছে, এখন মানুষের যে একটা যন্ত্রণারও একটা শেষ থাকে, তারে ব্যবসা, আমি ব্যবসা করবো, আমরা টাকার জোগাড় করে দাও, ব্যাংকের থেকে লোন নিয়ে দেই, মানুষের ঘর থেকে কিস্তি উঠাই দেই, সুদের উপরে টাকা ইনা দেই, মানুষের কাছে ধার কর্জ করে দেই, সে ব্যবসা খাড়া করাইব। এমন কি করে, সে ব্যবসা তো খাড়া করাই না, দিন বেড়ে ঘুমায়, রাত বেড়ে জুয়া খেলে। এদিক দা বাড়িওয়ালারে ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা অপমান করে, সুদখোর কাছ থেকে টাকা আনছি, তাগো টাকা দিতে পারি না, তারাও অপমান করে, মানুষের কাছ থেকে ধার কর্জ করে টাকা আনছি, দিতে পারি না, তারাও অপমান করে। আর কি যখন তোমার ছিল তখন তুমি জুয়া খেলছো, নেশা করছো, যা খুশি তা করছো, এখন তো আমাকে কিচ্ছু নাই, বলেন এখন তো আমাদের কিচ্ছু নেই, এখন তো থামো। মানুষ এক সময় ভালো হয় না? আমি তো দেখছি আমার জীবনে যে মানুষ চুরি করে খাইছে, ডাকাতি করেছে খাইছে, এখন তারা হাজি সাহেব, তারা এখন ভালো হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াইছে, হজ করে আসছে, এখন তারা হাজি সাহেব। তুমি তো চোরও না, ডাকাতো না, তুমি নেশা করো, জুয়া খেলো, ছাইরা দাও না। মানুষ ইচ্ছা করলে কিনা পারে, নিজের সন্তানের জন্য, স্ত্রী সন্তানের জন্য মানুষ কিনা করে, তুমি একটু চেষ্টা করো না। তা আমি এইভাবে বুঝাইতে বুঝাইতে তারে আমার জীবনের 15টা বছর পার হয়ে গেছে। এমন কোন বুঝ নাই আমি তারে না বুঝাইছি, আর এমন কোন চেষ্টা নাই আমি না করছি। কিন্তু না, আগে যখন নিজের টাকা ছিল তা তো বরবাদ করছে, এখন সে সুদি কইরা টাকাই না জুয়া খেলে, সুদি কইরা টাকাই না নেশা খায়। এখন মানুষ রাত পইলে আল্লাহর নাম মুখে নেয়, আর আমি উঠটা রাত পইলে দরজা খুলে দেখি পাওনাদার দুয়ারে খাড়া। আর কি যত প্রকার অপমান অপদস্থ আছে সব আমার উপরে। আচ্ছা, তারপর এক সময় সিদ্ধান্ত নিলাম যে না, এইভাবে তো আর চলে না। একজন স্ত্রী হিসাবে অপমান অপদস্থ, শ্বশুর বাড়ির মানুষের অপমান অপদস্থ, শ্বশুর বাড়ির মানুষের ধারণা যে হের পোলার যত টাকা পয়সা ছিল এগুলো সব আমার পিছে ব্যয় করছে, আসলে তো কিছুই না। তারাও জানে যে তার ছেলের চরিত্র খারাপ আছে, তার ছেলের জুয়া খেলা, নেশা করা, মিথ্যা কথা বলা, এমনকি তার মেয়েলি গঠিত সমস্যাও আছে। মানুষের চরিত্র একদিক দিয়ে তো ভালো থাকে, তার কোনো দিক দিয়ে ভালো ছিল না। তারপরে সংসার করে কেন খাইছি জানেন? আমার বাপ নাই, বড় একটা ভাই নাই, আজকে আমার বাচ্চা 2টা ছোট ছোট, রাইখা যাবো কে দেখবো, আর নিয়ে যাবো তো কই নিয়ে যাবো এই ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে। তাই ভাবতাম কি যে আল্লাহ দিন যাওক রাইত পোক, কোন একটা দিন তো আসবো যে আমার দিকে আল্লাহ মুখ তুলে তাকাইবো। তো এগুলা ভাবতে ভাবতে দেখি যে না, এখন এতদিন মানুষ আমার অপমান করছে, এখন আমার বাচ্চাদের অপমান করে। এই তোর বাপে তো খারাপ করে, তোর বাপে বেটা জুয়া খেলে, নেশা করে, মানুষের টাকা হলাত করে টাকা দেয় না, জায়গায় জায়গায় গাঞ্জা খায়, ওইখান থেকে রিপোর্ট আসে। হ্যাঁ, কি করবো, কি বলুম, আমাদের এলাকায় ব্যান মারা, যে যদি কেউ নেশা খায় এবং বিক্রি করে তারে ডাইরেক্ট মাইরে ফেলাইবা। সেই জায়গায় গিয়ে সে গাঞ্জা খায়া আবার জিজ্ঞাসা করলে মানুষ কে আপনি, বলে আমি মুখের হাসবেন। তারপর সন্দেহ হইতে নাইতে বিচারায় পড়ছে বাড়িতে। এখন হয়তো নিয়ে তারে পিটাইবা, নয়তো জরিমানা দাও। তারপর আমি না, দেখো তোমার নিয়ে আমি 15 বছর সংসার করে আমার মান সম্মান ইজ্জত সব গেছে, তোমার কাছে এখন এমন একটা পজিশনে তুমি আইছো যে জুয়া খেলার যে নেশা করে তার কাছে ঘরের স্ত্রী সন্তানের মান সম্মানের ইজ্জতেরও কোনো ই নাই,
কোনো ভিউ নাই। বাচ্চা দুইটা নিয়ে আলাদা হইলাম, যে এতদিন তো আমি দেখছি এখানে আর নিয়ে সংসার করতে গেলে বাচ্চা দুইটার লেখাপড়া হইতেছে না, আমি কি সুদি দিমু নাকি ঋণ পরিশোধ করুম না বাচ্চাদের লেখাপড়া করুম না সংসার করুম, কি করুম, করতে তৈবে কিছু একটা। তারপর কইলাম যে ভাই তোর রাস্তায় তুই থাক আর আমার রাস্তায় আমি। ঘরের ফার্নিচার টার্নিচার শুদ্ধা বেচ্চা নেশা খাইছে, জুয়া খেলছে, কিচ্ছু নাই আর। তারপর বাচ্চা দুইটার আলাদা হইয়া বাচ্চা দুইটারে নিয়ে আমি পাশের বাড়িতে একটা রুম নিলাম। পাশের বাড়িতে একটা রুম নিয়া তারপরে গিয়ে একটা ক্লিনিকে চাকরিতে লাগলাম। ক্লিনিকে চাকরিতে লাগার পরে দেখি যে যেই টাকা তারা আমার বেতন দেয়, এই টাকা বেতন দিয়া ঘর ভাড়া, সংসার খরচ এবং বাচ্চাদের লেখাপড়া হইতাছে না, হইব না, সম্ভব না। আচ্ছা, তারা আমার বেতন ধরছে 6,000 টাকা, অথচ আমার বাসা ভাড়াই 3,500 টাকা। বড় ছেলেটা এক স্কুলে পড়ে, ছোট ছেলেটা আর এক স্কুলে পড়ে। তারপরে আবার এই খাওয়া খরচ আছে না, বাচ্চাদের টিফিন খরচ আছে না, হয় না। আমি যত দিক দিয়ে একুলাইতে চেষ্টা করতেছি, পারতাছি না। তার মধ্যে হাজবেন্ডের কিছু ঋণ তো কান্দে আছেই। তারপরে চিন্তা ভাবনা করলাম যে এমন কি করা যায়, যা করলে আমার বাচ্চা দুইটারে আমি অন্তত লেখাপড়া করাইতে পারুম, মানুষ করতে পারুম। তারপরে সিদ্ধান্ত নিতে নিতে প্রতিদিনই আল্লাহর ডাকি, আল্লাহ একটা তো রাস্তা দেখাও, কিছু তো একটা রাস্তা আমার জন্য আছে যে আমি অন্তত বাচ্চা দুইটারে মানুষ করতে পারুম। তারপর হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি বিদেশ যাইগা। ওকে, কত সালের দিকে এটা? এটা 2014 সালে। 14 সালের দিকে, হ্যাঁ। তারপর 2014 সালে সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে আর থাকুমি না। বাচ্চারা কার কাছে থাকবে তখন? তখন বাচ্চাদের রেখে গেলাম মায়ের কাছে আর আমার ছোট ভাইয়ের কাছে। ততদিনে আমার সৎ বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। ঠিক আছে, সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন আমার মায়ের দেখশোনা আমরাই করি, যেমন আমার বড় বোন, আমি, আমার ছোট ভাই, আমরাই করি। তো আমার মায়ের বললাম যে মা, মা আবার আমার ছোট ভাইয়ের কাছে ছিল, মায়ের আমার কাছে নিয়ে আসছি। মা দেখতাছে যে আমার সংসারে যে এরকম অশান্তি চলতেছে, এখন সে নিজেরও দোষ দেয়, দিলে কি হইব, সেদিন তার ফিরে আসবো না। তো মারে বললাম যে মা, এই চাকরি করে তো আমার সংসার চলবো না, মা এই চাকরি করে যদি আমি এখন সংসার চালাইতে যাই, আমার বাচ্চা দুইটার লেখাপড়া হইব না, কিছু তো একটা আমার করতে হইব, আমি কি করতে পারি? তো মা বলে যে কি করবি ক, আমি অনেক কি বুদ্ধি দিব তোরে। তারপরে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমি বিদেশ গেলে কেমন হয়। তো মা বলে যে বিদেশ যাবি, কই যাবি? যেখানে আল্লাহ আমার রিজিক রাখছে আমি সেইখানেই যাই। তারপরে পাসপোর্ট করলাম, আর্জেন্ট পাসপোর্ট করলাম। পাসপোর্ট করে ওই যে ক্লিনিকে যে চাকরি করতাম, চাকরিটা ছাইরে দিলাম। ছাইরে দিয়ে তারপর ট্রেনিং দিলাম, ট্রেনিং দিয়ে আমি 1 মাসের মধ্যে বিদেশে রওনা দিলাম। এই যে দালালের মাধ্যমে আমি গেছি, সে দালাল ছিল চিটাগাঙের। আচ্ছা, তারে আমি কখনো চোখে দেখি নাই। আর আরেকজন ছিল, সে ছিল নোয়াখালীর। যে নোয়াখালীর ছিল সে জানতো যে আমি কই যাবো, যে চিটাগাঙের ছিল সে জানতো না যে আমি কই যাবো, আমার কই নেওয়া হইতাছে, কি হইব আমার সাথে। তো যাই হোক, তাদের সাথে আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করে এক পর্যায়ে আমি রওনা দিলাম 2015 সালের এপ্রিল মাসে। 2015 সালের এপ্রিল মাসে রওনা দিলাম। তো মনে করেন তখন এপ্রিল সালের 8 তারিখে, 2015 সালের এপ্রিল মাসের 8 তারিখে সকাল 6টা বাজে আমি ঘর থেকে বাইরে হয়ে গেলাম। 11টার ফ্লাইট ছিল। এমন ভাবে বাইরে হইলাম যাতে আমারে কেউ না দেখে। আমি যে বিদেশ যাইতেছি এটা শুধুমাত্র আমার বাচ্চা দুইটা জানে, আমার মা জানে আর আমার ছোট ভাই জানে, আর কেউ জানে না। কারণ এটা যদি আর কেউ জানে তাহলে আমার হাজবেন্ডের কাছে বলবো। আমি যে তার কাছ থেকে আলাদা হয়েছি, এখন সে যদি শুনে যে আমি দেশের বাইরে যাইতেছি, সেও আমারে খাইতে দিব না, আর আমি যে কিছু কইরা খামো সেই রাস্তাও সে রাখবো না। এমনি তো দুঃখ কষ্ট বহুত করছি, এখন আর আমার করার ইচ্ছা নেই, কারণ আমার বাচ্চা দুইটার ভবিষ্যৎ আছে। তারপর 2015 সালের সকাল এপ্রিল মাসে সকাল 6টা বাজে বাইরে হয়ে গেলাম। 11টার ফ্লাইট ছিল। তো ওইখানে যাই পৌঁছাইতে ওই দেশের 5:30। ওই দেশের 5:30 বাজে আমি ওইখানে গিয়ে পৌঁছাইলাম। আমার এয়ারপোর্টে ঢোকা মাত্রই আমার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে নিল। আমি এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার সাথে সাথেই দেখি 2 জন আরবি বসা। আমারে দেখা আর কি জিজ্ঞাসা করলো যে তুমি নাদিয়া? জি, আমি নাদিয়া। তারপরে বলে যে এই আরবিতে বললো যে তোমার পাসপোর্টটা দাও। পাসপোর্ট আমার হাতে যা ছিল সব নিয়ে নিল। নিয়ে আমার একটা ট্যাক্সিতে বসাইলো, তাদের যে গাড়ি, তাদের যে প্রাইভেট কার বলে না, সে কারে বসাইলো। বসানোর পরে আমারে প্রশ্ন করতেছে তুমি কি আরবি জানো? তা আমি বললাম যে না, আমি তো আরবি জানি না। তাহলে তুমি হিন্দি জানো? আমি বলি যে, যখন প্রশ্ন করলো যে তুমি আরবি জানো, তো আমি বললাম আরবিতে, হিন্দিতেই বলতেছে ইনতে আরবি মালুম? তো আমি বললাম যে আনা মাফি আরবি। উর্দু? তো আমি বললাম যে উর্দু শয়ে উর্দু, শয়ে মালুম। তো উনি বলতেছে তুমি ইদার জব আই থি, তুমি যখন এদিকে আইসো তুমি দালালরে কত টাকা দিছো?
আচ্ছা, তা আমি বলি যে না, আমি তো দালালের টাকা দিই নাই, আমি সব নিজের টাকাটা নিজে কইরা আসছি। ওকে, আমার টিকিট আমি কাটছি, আমার পাসপোর্ট আমি করছি, ফিঙ্গারপ্রিন্ট, তারপরে মেন পাওয়ার যা যা করা লাগে এগুলো আমি সব কইরা আসছি। ও হিন্দিতে সে আমার প্রশ্ন করতেছে, আমি হিন্দিতে জবাব দিতেছি। তা আমার বলতেছে তুমি কি শাদীশুদা, মানে তুমি কি বিবাহিত? তা আমি বলি যে জি আমি বিবাহিত, আমার 2টা বাচ্চা আছে। বাচ্চা 2টা কার কাছে? আমার মায়ের কাছে। তো এখন আমি দেখতাছি যে সে যে রাস্তাটা যাইতাছে, এই রাস্তাগুলো না আমি কোন, যেমন আমি ইউটিউবে দেখছি এগুলা সেইগুলা না, যেমন আমি টিভিতে দেখছি, তখন তো ইউটিউব ছিল না। টিভিতে দেখতাম যে দুবাই শহর এত সুন্দর, স্পেন এত সুন্দর, এটা এত সুন্দর, কিন্তু ওই দেখার মধ্যে না এই দেখায় কোনো মিল নেই। কারণ আমার যে রাস্তাটা নিতেছে সেটা প্রথম ছিল বিশাল বড় মরুভূমি, মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা। তারপর যাইতে যাইতে এক পর্যায়ে গেলাম, চারোদিকে শুধু পাহাড় আর পাহাড়, সেও আবার কি লাল মাটির পাহাড়ের মতো। তারপর আবার যাইতেছি, যাইতে যাইতে কত দূর গেলাম, তারপর এক সাইডে পাহাড় আর এক সাইডে রাস্তা, মানে এই সাইডে রাস্তা আর এই সাইডে পাহাড়, মাঝখান আর কি রাস্তাটা। যাইতে যাইতে তারপর আবার ঢুকলাম পাহাড়ের ভিতর দিয়া, পাহাড়ের ভিতর দিয়া রাস্তায়। এইভাবে যাইতে যাইতে আমি যতক্ষণ না কান্দাকাটি করছি, এই দৃশ্যগুলো দেখা আমার আর কি কান্দাকাটি বন্ধ হয়ে গেছে, যে আমার আসলে কই নিতাছে, আমি আসলে কই যাইতেছি। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল। তারপরে চলতে চলতে একটা গ্রামের ভিতরে গিয়ে ঢুকলো গাড়িটা। আচ্ছা, এটা কি দুবাই ছিল এরকম? হ্যাঁ, দুবাই ছিল। আচ্ছা, তারপর? একটা গ্রামের ভিতরে ঢুকলো, গ্রামটা না অনেক বড়, ওকে, অনেক বড়। ওদের গ্রাম কি আমাদের মতোই নাকি অন্যরকম? না, একটু অন্যরকম। আচ্ছা, যেমন আমাদের দেশের গ্রামে পাশাপাশি বাড়ি থাকে না, ওদের পাশাপাশি না, পাশাপাশি কোনো বাড়ি নাই। অনেক বড় গ্রামটা, শুধু খেজুর গাছ আছে গ্রামটার মধ্যে, আর বড় বড় নিম গাছ, মোটা মোটা, মনে হয় এক একটা নিম গাছের বয়স 200-250 বছর হইব আর কি, অনেক পুরানা। আচ্ছা। তো এরকম যাইতেই আছে, যাইতে আছে, শুধু ইউটার্ন নিতেই আছে গাড়িতে। ইউটার্ন নিতে 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 মনে করেন আমার মনে হয় 2 ঘন্টা হইব, আমি শুধু এইভাবেই চললাম। এইভাবে ওই রাস্তা থেকে পাহাড়ের রাস্তা, নদীর রাস্তা, সমুদ্রের রাস্তা দেখতে দেখতে ওই গ্রামে ঢুকার পরেও মানে আরো আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেছে। তারপরে এক সময় গিয়ে ঢুকলো একটা বিশাল বড় বাড়ি, বিশাল বড় বাড়ি। বাড়িটা চারোদিক দিয়ে বাউন্ডারি দেওয়া, আর বাউন্ডারির চারোদিক দিয়ে নিম গাছ। বেল বাজানোর পর একটা বৃদ্ধ মহিলা বাইর হয়ে আসলো। বাইর হয়ে আসলো পরে মহিলারে আমিও সালাম দিলাম, সেও সালাম দিল। ওই আরবি যে আরবি আমারে নিয়ে গেল, নেওয়ার পরে বললো যে এটা না দিয়া আমার পাসপোর্টটা তার হাতে দিয়ে দিল। তার হাতে দেওয়ার পরে সে আমার বাড়ির ভিতরে ঢুকাইলো। বাড়ির ভিতরে ঢুকানোর পরে বলে যে আগে মুখ হাত ধো। মুখ হাত ধুইলাম, মুখ হাত ধোনের পরে ফ্রেশ হওয়ার পরে আমার বলে যে তোমার ব্যাগে কি কি আছে এগুলো সব ঢালো। ডাইলা আমারে দেখাও, ইশারায় বলতেছে। তো ওই লোকটা যে আমার পাসপোর্টটা তার হাতে দিছে, সে বলছে যে আমি আরবি জানি না, আমি উর্দু বুঝি, হিন্দি বা উর্দু বুঝি। সে আমারে হিন্দিতেই বলতাছে যে তুমি কি কি আনছে এগুলো আমারে দেখাও। তাইলে দেখাইলাম। দেখানোর পরে আমার ওই কাপড় চোপড়ের মধ্যে এতটুকু একটা ফোন বুক ছিল। ওই ফোন বুকটার মধ্যে সবার নাম্বার লেখা ছিল, আমার যত আপনার আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার, সবার নাম্বারগুলো আমি লেখা নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে সে আমার কাছ থেকে ওই ফোন বুকটা নিয়ে নিল, নিয়ে নিল। আর আমার একটা রুম দেখাইলো, বলে যে এই রুমটায় তুমি থাকবা। তা আমি দেখলাম যে ওই রুমটা না দরজা মজবুত না। আমার যখন সে ঘুরাই কারে দেখাইতেছে আমি দেখতেছি, দেখতে দেখতে এক পর্যায়ে দেখলাম যে রুমটার দরজা মজবুত না। কারণ আমি এখানে বিদেশ যাওয়ার আগে শুনছি তো যে আরবিরা বেশিরভাগই খারাপ হয়। হ্যাঁ, এখন দরজা যদি মজবুত হয় তবে আমি একটু সেফ থাকতে পারুম, আল্লাহ না করুক যদি এমন পরিস্থিতি আমার জীবনে ঘটে। তা আমি বললাম যে না এইটা। সে আমার দেখাইতে দেখাইতে শেষ ফিনিশিং দেখাইলো একটা স্টোর রুম। বাড়িটার মধ্যে সর্বমোট 11টা রুম। 11টা রুমের মধ্যে একটা স্টোর রুমও আছে। তো সেই স্টোর রুমের দরজাটা আবার খুবই মজবুত। তা আমি বললাম কি যে মামা ওই রুমে না, আমি এই রুমে থাকুম। বলে যে এটা তো একটা স্টোর রুম। আমি বলি না সমস্যা নাই, আমি এইখানেই থাকুম। তবে আমি যখন গেছিলাম তখন খুব গরমের সিজন ছিল, প্রচন্ড গরম ছিল। তো বলে যে তুই এখানে কিভাবে শুবি? আমি বলি না পারুম। তারপরে সে বুড়ি ছিল, বুড়ির 4টা ছেলে। 4টা ছেলের মধ্যে একটা ছেলে বিবাহ করছে, তো সে আলাদা হয়ে গেছে। যেমন সরকারি চাকরি করতো ফৌজিতে, ফৌজি বলে যেটারে, সে বউ ফুলাপা নিয়ে আলাদা থাকে। বুড়ির সাথে বুড়ির 3টা ছেলে থাকে, 3টাই অবিবাহিত। আর একটা মেয়ের ঘরের নাতি আর একটা ছেলের ঘরের নাতিন, এই 2টাও বুড়ির সাথে থাকে।
ওকে। তো যাই হোক, এখন আমি গেছি, যাওয়ার পরে আমি তার প্রশ্ন করতেছি যে এই গেছি, আমার সবকিছু দেখায় দিল, কিভাবে কাজ করুম সবকিছু বুঝাই দিল। সে দোকান থেকে ফোন করে আমার জন্য একটা ঘড়ি আনাইলো, ওই যে অ্যালার্ম ঘড়ি আইন, আমার 4:30টার অ্যালার্ম লাগাই দিল। রাত 4:30 বাজে ঘুম থেকে উঠবা, উঠা ফজরের নামাজ পড়বা, তারপরে রাস্তাঘাট ঝাড়ু দিবা, কিভাবে কি করুম ওগুলা সে আমার বুঝাইতেছে। বুঝানোর পরে তো এখন আমি 4:30 বাজে উঠি, প্রতিদিন 4:30 বাজে উঠি, আজান হয়, আজানের সময় ফজরের নামাজ পড়ি, একটু আল্লাহ বিল্লাহ করি, দৌড়া দূরত পড়ি, একটু কোন রকম ফর্সা হয় তখন আবার কাজ করতে বাইর হয়ে যাই। তো এইভাবে কাজ করি, কিন্তু একটা জিনিস খেয়াল করছি, তারা না আমার খাইতে দেয় না। আচ্ছা। না, খাইতে দেয় না। তো আমি আর কি, খাওয়া দাওয়ায় খুবই কষ্ট। একে তো আমি লো প্রেশারের মানুষ, আরো যদি খাইতে না দেয় তাহলে তো মানুষ সুস্থ থাকার কথা না। তাই আর আমরা তো ওই পজিশনে বড় হই না যে চুরি চামারি করে খাম, চুরি করে তো কোনদিন খাই নাই, খাইতেও তো পারি না। বুড়ি যখন বাইরে জায়গা, তখন আমি দেখি যে খাওয়ার আসলে কি আছে। সে বাহিরে যাওয়ার আগে কিচেনটারে তালা মাইরা রাইখে যায়। ওকে। আর কি আমি যে কিছু খামো ওই রাস্তাও নাই। সে আমার ওই যে দুপুরে যেমন ধরেন আজকে তারা বাসায় থাকবো না, আজকে তারা বাহিরে খাইবো, তা আমি যে কি খামো ওই খবর নেই। তারা মনে করে যে আমাদের কিনা আনছে, আমরা কাজের লোক, আমাদের শুধু কাজ আর কাজ, আমরা আরামই বা করুম কেন, আর আমরা খাবারই বা খামু কেন, আমাকে খাবার আর আরাম করার কোনো দরকার না। তো এইভাবে করতে করতে 3-4 দিন 5 দিন গেছে গা। তো আমি একদিন তার হিন্দিতেই আর কি, সে যেমন হিন্দি বুঝে, আমি তার হিন্দিতেই বলতেছি যে মামা, আমি তোর একটা কথা বলি, যে আচ্ছা তোর আমার বেতন কত ধরছত? বলে জানান তোমার বেতন 3 মাস পরে ধরা হবে। কেন? আমরা এটা আমাদের এটা আমাদের নিয়ম, 3 মাস পরে আর কি তারা ফয়সালা করবে আমার বেতন কত। তা আমি বলছি যে মামা দেখ, এইটা বলিস না, 3 মাস পরে দিল তো আমার বেতন দিবি। তো এক কাজ কর মামা, আমার প্রতি মাসে এই বেতনটা দিয়ে দে। আমার 2টা বাচ্চারাই খাইছি, আমার বাচ্চা 2টা লেখাপড়া করে, আমি যদি টাকা পয়সা না পাঠাই হয়তো বা মায়া কইরা কেউ দুগা খাইতে দিব, কিন্তু আমার বাচ্চা 2টার তো লেখাপড়ার সুযোগ কেউ দিব না, লেখাপড়ার খরচ তো কেউ দিব না। তা আমার দিলে প্রতি মাসের বেতনটাই প্রতি মাসে দিস। আর আমার বেতন কত দিবি? বলে তোমার বেতন এত টাকা দিম। তা আমি হিসাব করে দেখি বাংলাদেশের 10 থেকে 11,000 টাকা। তা আমি বলি কি যে না, আমার তো দালালি বলছিল যে আমার বেতন হবে বাংলাদেশের 19 থেকে 20,000 টাকা। আমি তো সেই জন্যই আইছি, 10,000 টাকা 11,000 টাকা বেতনের জন্য কি আমি বিদেশ আসছি? তাহলে তো আমার বাংলাদেশেই ভালো ছিল না, আমি এই বেতনে কাজ করুম না। বলে তাহলে তুমি কি করবা? আমি তাহলে বাংলাদেশে চলে যাম। বলে না, তুমি তো বাংলাদেশে যাইতে পারবা না। কেন আমি বাংলাদেশে যাইতে পারবো না? তোমার আমরা 12,000 দিরহাম দিয়ে কিনে আনছি। ওকে। হ্যাঁ, আমার এই কথা শোনার পরে না আমার মুখে আর কোনো শব্দ নাই। যে আমি বলি যে কি বলেন আপনি, আমার 12,000 দিরহাম দিয়ে কিনে আনছেন? বলে হ্যাঁ, তোমার আমরা 12,000 দিরহাম দিয়ে কিনে আনছি, এমনকি তোমার টিকিট হইতে শুরু করে তোমার পাসপোর্টের পয়সাটা পর্যন্ত আমরা দিছি। এই যে দেখো না, আমাদের এখানে যারা আসে তাদের আমরা কিনে নিয়ে আসি। ওখানে এই কথা বলার পরে না আমার মুখে আর কোনো ভাষা নাই। আর তার ব্যবহার দেখে আমার কাছে মনে হয়েছে যে এখন যদি আমি বেশি প্রতিবাদ করতে যাই হয়তো বা সে আমার গায়ে হাতও তুলতে পারে, কারণ আরবিরা হাউসমেটরে মারে, এটা রেকর্ড আগের থেকেই আছে। তারা আমি কিছু বলি না। তো এখন বলি যে আল্লাহ কই আইয়া পড়লাম আমি। আজকে যদি ঘরের স্বামীটা ভালো হইতো তাহলে কি কোনোদিন আমার এই পরিস্থিতিগুলো দেখতে হইতো? আমি কারবো আর কি আমার বেচ্চা খায়। এই নানান ধরনের চিন্তা ভাবনা করি যে না, কাইন্দা কাইটা ভাঙ্গা পড়লে চলবো না, আর বুদ্ধি খাটায় কাজ করতে হইব। কি করা যায়? তো প্রতিদিন ময়লা ফালাইতে যাই। ওই যে সকালবেলা 4:30 বাজে উঠা ঝাড়ু দেই, রাস্তা দিয়ে লোক যাইতে দেখি না, তো বলি কি ভাই একটু ফোনটা দিবেন, আমি একটু বাড়িতে কথা কমু। কেউ না আমার দেয় না। এই যে পত্রিকা দিতে আসে না, সেই ছেলেটাও বাঙালি ছিল। আমি বলি কি ভাই তোর ফোনটা একটু দিবি? বলে কেন? আমি বলি দেখ আমি আইসি, আমার একটু কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, আমার একটা ফোনও দেয় না। আমি বাইসা আছি না মরে গেছে, আমার ফ্যামিলি এটা জানে না। আর যেই বাচ্চাগো দুঃখে আমি দেশ ছেড়ে বিদেশ হয়েছি, আমার বাচ্চা 2টাই কেমন আছে তাও আমি জানি না। আমার একটু ফোন দে না ভাই, আমি একটু কথা বলি। বলে দেখেন এরা আরবি, এরা হচ্ছে ডেঞ্জারাস, এরা যদি দেখে আমি আপনার ফোন দিছি তা আমারও মারবো আপনারও মারবো, দরকার নেই আপনি ফোন চাইেন না আমার কাছে। তাহলে কি করা যায়? পরে না প্রতিদিন খালি আল্লাহ রে ডাকি, আল্লাহ একটা রাস্তা বাইর করে। না খায় কষ্ট মানুষ কতক্ষণ করতে পারে? ওই যে সকালে 2 পিস ব্রেড দেয়, ওইটাই আমার খাবার। হ্যাঁ, আর তারা যদি রাত্রে দাওয়াত খাইতে যায় তো যখনই ঘর থেকে বাইর হয় তখনই আর কি লক করে বাইর হয়, বাইরে যেতে না যেতে পারেন। হ্যাঁ, আর লক করে বাইর হয় আর কি কিচেনটারে লক করে বাইর হয়। কিচেন যাতে যে রান্নাঘরটা যাতে খোলা থাকলে আমি যদি কিছু খাই বা কিছু করি। বুঝি না, ওরা খাবার দিতে ওদের সমস্যা কি জানি না। তারা আমাদের কিনে আনছে, আমাদের খাবারের আর আরাম করার কোনো হক নাই। তারা ওইভাবেই রাখবো যেভাবে তাদের ইচ্ছা। তো এইভাবে করতে করতে মাসখানেক হয়ে গেছে। এখন আমার অবস্থা খুবই সিরিয়াস, আমি শারীরিক দিক দিয়ে খুব অসুস্থ হয়ে গেলাম। তারপর নিয়ে গেলাম আর
হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে ডাক্তার দেখা বললো যে মেয়েটা খুব কমজোর, ওর একটু করেন, ওর একটু ভালো মন্দ খাওয়ান, ভালো মন্দ খাওয়ান, ও সুস্থ হয়ে যাব। এমন করতে করতে তারা তাদের কাজই করে। পড়ালে এক সময় 2টা বাঙালি মেয়ে ময়লা ফালাইতে গিয়ে পরিচয় হয়েছে। তখন ওই মেয়েদের বললাম যে দেখ আমি এরকম কষ্টে আছি, আমার যদি পারস একটু সাহায্য কর। বলে কি সাহায্য করুন বল। আমার একটা ফোন দি। তারপরে ওরা একটা চুরি করে ফোন দিল, ফোনটারে বন্ধ করে এনে ঘরে রাখলাম। ঘরে রাখার পরে সেই দালালের সেই আমার বাচ্চাদের ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে বাবা আমি ডায়েরিতে একটা নাম্বার লিখে রাখছি, সেই নাম্বারটা আমারে দাও। সেই নাম্বারটা দিল যে চিটাগাঙের যে দালালের মাধ্যমে আমি গেছি, তারে বললাম যে ভাই এরকম এরকম এখানে আমার খাওয়াই কষ্ট, এখানে আমি কি করবো, আমি এখানে থাকতে পারুম না। আর তারা বলে আমার বেতন নাকি এত, আমি এই কম বেতনে এত কষ্ট করে আমার লাভ কি। বলে তো তুই কি করবি। আমি বলি যে আমি দেশে যামগা। বলে না এরা তো তোরা 2 বছরের আগে ছাড়বো না। আমি তো আপনারা বলেন যে আমার টাকা তো আমি আইসি, অত এরা বলে যে আপনারা নাকি আমার বিক্রি করছেন। বলে যে দেখ এটা তো আমি করি নাই, যে নোয়া খাইলা ছিল সে করছে, সে যে তোর বিক্রি করছে এটা আমিও জানি না। তা আমি বলছি সত্য করে কোন তো ভাই আপনি কত টাকা খাইছেন। বলে যে আমারে মাত্র 30,000 টাকা দিছে বাংলাদেশের। তারপরে আমি বললাম যে ভাই অভিশাপ ছাড়া আপনি বলি আমার আর কিছুই আসে না, তখন আমি এখান থেকে কিভাবে বেরোম আমারে বলেন। বলে তুই কই আছো। তা আমি বলি যে জায়গাটার নাম লেখা আছে কালবা, এটা অনেক দূর। তারপরে বলে যে তখন তুই কি করবার চাস। আমি বাইর হয়ে আসি, আমারও যদি পারেন দেশে পাঠাই দেন, আর নাহলে পারলে আমার অন্য কোথাও রাখেন। পরেলা সে বলে কি তুই শারজা আস। তারপর সকালবেলা 4:30 বাজে উঠলাম, উঠা এই নামাজ পড়া বাহির সাফ সুফ কইরা বাইরে গেলাম। বাইরে রাস্তা খুঁজে পাইতে আধা ঘন্টা সময় লাগলো। আধা ঘন্টা পরে একটা ট্যাক্সি দেখলাম যে যাইতেছে, ট্যাক্সিটারে হাত ইশারা দিলাম, পরে ট্যাক্সিটা এসে থামলো। থামার পরে ট্যাক্সিতে একদম সোজা শারজা চলে আসলাম। শারজা আইসা তারপরে এক বাঙালি আপারে ফোন দিতে বললো যে তুই আরে ফোন দে, ফোন দিলে তোরে সাহায্য করবো। পরে এক আপারে ফোন দিলাম পরে সে আপা আমারে করলো কি নিয়ে তার কাছে 12 দিন রাখলো। রাইখা একটা পাকিস্তানি ফ্যামিলিতে কাজে লাগাই দিল। তারপরে এইভাবে কাজকর্ম করতে করতে মনে করেন দেখা গেছে অবৈধ তো কাজ নাই তো, কাগজপাতি নাই তো, দেখা গেছে অনেকে না কাজ করাইতেছে ঠিকই, কিন্তু ওই বেতনটা দিতেছে না যেটা আমার হক। আবার কিছু বলতেও পারি না, দেখা গেছে কিছু বললে তো কাজের থেকে না করে দিব। তারপরে আমার তো কাগজপাতি নেই, কই যাবো, আমারও তার কেউ রাখবো না। সবাই কাজে রাখার আগেই জিজ্ঞাসা করে তোমার কি কাগজপাতি আছে। তা আমি সবাই রে বলি যে আমার উপরে আল্লাহ ছাড়া কেউ নাই, যদি আমার রাখো রাখো, আর না রাখলে কিছু করার নেই। তো অনেকেই আছে রাখে, 2-4 মাস দেখলে যে বুঝে যে না এটা রাখা যায়। কারণ ওই দেশে আর যে দেশে হোক 2টা জিনিসের এরা খুব মূল্য দেয়। 1 বিশ্বাস থাকতে হইব, আর 2 পরিষ্কার পরিচ্ছন্নতা হইতে হইব। তা আল্লাহর রহমতে 2টাই আমার ভিতরে ছিল। এই কারণে আমার ম্যাডামরা না আমার কম বেতনে রাখতো ঠিকই, দেখা গেছে 200-100 টাকা বা তারাই ইচ্ছা করে বাড়াই দিত। তারপরে এই তো 2018 সালে আল্লাহর রহমতে সরকারি সুযোগ দিল না, সুযোগ দিল পরে নিজেও কিছু টাকা জমাইছিলাম, ধার কর্জ কিছু করছিলাম, সবকিছু কইরা তারপরে মিলাই জিলাই ম্যাডামের কাছ থেকে কিছু হালত নিয়া তারপরে এই যে পাসপোর্ট উঠাইলাম। পাসপোর্ট উঠাইয়া তারপরে এই যে আল্লাহর রহমতে এখন আমি লিগেল হয়ে গেলাম। তারপর লিগেল হওয়ার 2 বছর পরে এই যে দেশে আসলাম। এখন মানে আপনি লাস্ট টাইম কাজ করেছেন কোথায়? দুবাইতে। আপনার ভাগ্য কোনো চেঞ্জ হয়েছে এতদিন যে কাজ এখন আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি, অন্তত বাচ্চা 2টা লেখাপড়া তো করাইতে পারছি। মানে কিছু টাকা পয়সা রোজগার করতে পারছেন যেটা দিয়ে নিজের চলা যায়? আমার অত টাকা ক্যাশ টেবিল কিছুই নাই, তারপর আমি যতটুকু পারছি যে আমার বাচ্চাদের একটা ভালো পরিবেশে রাখতে চেষ্টা করছি। আপনার ছেলে 2টা এখন কোথায় আছে, কি করে ওরা? আমার মায়ের কাছে থাকে, বড় ছেলেটা বিএ অনার্সের 2nd ইয়ারে পড়ে, আর আমার ছোট ছেলেটা এবার এসএসসির প্রস্তুতি চলতেছে। আর জামাই? তার সাথে আমাদের কারোর কোনো সম্পর্ক নাই। ও কোথায় আছে, কিভাবে আছে জানেন? সে দেশে আছে, আমার শ্বশুর বাড়িতেই আছে। আপনার ছেলেটার কোনো অভিমান নাই বাবার প্রতি? আছে। আমার ছোট ছেলে তো জানেই না ওর বাবার ফোন নাম্বার কোনটা, আর বড় ছেলেটা মাঝে মধ্যে ফোন দেয়। মাঝে মধ্যে ফোন দিলে ছেলেদের আরো বলে তোর মায়ের বলে আমরা টাকা দিতে আমি ব্যবসা করুম। আমার ছেলে বলে যে 15 বছর ধরে, এই 6 বছর 7 বছর ধরে তোমার সাথে আমাদের কোনো লেনা দেনা নাই, কোনো সম্পর্ক নাই, তুমি ভাবো কেমনি যে আমার মায় তোমার টাকা দিব, আর আমার মায় টাকা কই পাইবে? দুর্ভাগ্যজনক। আমার মায় তো যা কাম করে তাই আমাকে কিছু খরচ করে। এই গল্পটা আপনি কেন বললেন আজকে? আপনি যে রেডিওতে বললেন লাখ লাখ মানুষের সামনে, অনেক মানুষ এই গল্পটা শুনবে, কেন বললেন? বলা শুধু একটাই কারণ, আজকে আমার হাজবেন্ড ভালো ছিল না, আজকে আমিও যদি মা হিসাবে ভালো না হইতাম, আপনি হিসাব করে দেখেন আমার বাচ্চা 2টার দুঃখের কোনো শেষ ছিল না। আমি তো ছোট থেকেই বড় হয়েছি কষ্ট করে, আমার বাচ্চা 2টা যেন আমার মতো কষ্ট করে বড় না হয়। আমার স্বামী নেশা করতো, জুয়া খেলতো, সবকিছু করতো, তারা অনেক বুঝাইছি কি হইতো যদি সে নেশাটা ছাইরে দিত, কি হইতো যদি সে একটু জুয়া না খেলতো। আজকে যদি সে জুয়া না খেলতো, সে নেশা না করতো, সে যদি একটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হইতো, তাহলে আমার কি কোনোদিন কেউ ডুবাই বিক্রি করে খাইতে পারতো?
আজকে আমার বাচ্চারা 6 বছর আমি আমার বাচ্চাকে চেহারা দেখি নাই। আমি 6 বছর পরে ফিরে আসছি বিদেশ থেকে দেশে আসছি। আমি এতটুকু রাইখা গেছি, আইসা দেখি মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আপনার বাচ্চারা আপনাকে সম্মান করে? আলহামদুলিল্লাহ, যুগ হিসাবে আলহামদুলিল্লাহ। আমি মনে হয় আমি কিছু করতে না পারলাম, আমার মনে হয় আমি বাচ্চা দুইটা মানুষ আপনি তো করতে বিয়ে শাদী পারছি। করতে পারতেন, বিয়ে শাদী করেন নাই কেন? না, আমি যদি এখন কেউ বিয়ে করতাম, আসছে এরকম প্রস্তাব আমার জীবনে আসছে, একটা আসে নাই, কয়েকটাই আসছে, যে বউ মরে গেছে গা, নিজের বাড়ি ঘর আছে, কলকারখানা সব আছে। সে বলতো যে তুমি আমারে বিয়ে, আমি যদি তোমার বিয়ে করি কোনো সমস্যা নেই। আমি বিয়ে কেন করিনি জানেন? যেমন আমার সৎ বাপ আমার মায়েরে বলতো, আমাদের বলতো যে তোমার মায়েরে বিয়ে করছে, তোমাকে করিনি। ও, এমন ঘটনা যেন আমার সন্তানের জীবনে না ঘটে। কেউ যেন আমার বাচ্চাদের উপর আঙ্গুল উঠায় না বলে যে তোমার মায়ের বিয়ে করছে, তোমাকে করিনি। আর আমি যদি বিয়ে করতাম তাহলে সে তো তার মতো করে আমার চালাইতো, তাহলে আমার বাচ্চা দুইটা কিভাবে মানুষ করতাম? আজকে বিয়ে অসাধারণ করি নাই একটা গল্প। বইলাই বাচ্চা দুইটা আমি আমার মতো করে মানুষ করতে পারছি। কি অসাধারণ একটা গল্প। দেখেন, আমি সবসময় একটা কথা বলি, যে আমাদের সমাজের চারপাশেই আমাদের আসলে না ওই ঋষি মুনি মহৎ খোঁজার জন্য অনেক দূরে যাওয়ার দরকার নাই। আপনার পাশের বাড়ির মানুষটাই এরকম একটা মানুষ হতে পারে যে আসলে ঋষি তুল্য, যাকে আসলে সেভাবে রেসপেক্ট করা যায়, যাকে আসলে সেই সম্মানের আসনে বসা যায়। হ্যাঁ, একজন স্বামী যদি স্বামীর জায়গায় থাকতো তাহলে আমার জীবনে এত বড় ঘটনা কোনো দিনই করতো না। একটা জিনিস বলি, কি নাম বললেন আপনার? নাদিয়া। নাদিয়া, একটা জিনিস বলি আমি আপনাকে, সেটা হলো যে আপনি যেটা বলছেন সেটা সঠিক। আপনার হাজবেন্ড যদি এরকম ভালো হতো তাহলে হয়তো আপনার জীবনটা অন্যরকম হতো। কিন্তু আমি আপনাকে দেখতে চাই যে এত সমস্যা থাকার পরেও আপনি কতটা সৎ থেকেছেন আপনার বাচ্চাদের প্রতি, নিজের প্রতি। এটা কয়জন মানুষ পারে? হ্যাঁ, আল্লাহ তো সবাইকে সব এই যোগ্যতাগুলো কিন্তু দেন না। সৎ থাকার কারণ কি জানেন? আমি আমার বাচ্চাদের সব সময় বলি যে বাবা, আমি অনেক দুঃখ কষ্ট করছি, আমি কোনোদিন তোমাকে হারাম খাওয়াই নাই। তোমরাও আমি যখন বুড়ো হয়ে যাবো তখন তো সংসারের হাল তোমাদের উপরে থাকবো, তোমরা আমার এতটুকু ডাল ভাত দিও, কিন্তু কোনদিন হারাম দিও না। কারণ আমি জানি যে হারামের, আমি মনে করি যে আমি হারাম পথের কুটিপতি হওয়ার চেয়ে আমি হালাল পথের গরিব থাকুন অনেক। নিজের কাছে বড় হওয়াটা খুব জরুরি। আমি গরিব আছি, আমি অনেক ভালো আছি। রাইট, আপনি অনেক বড় হলেন, অনেক বড় হয়েছেন, কিন্তু নিজের কাছে আপনি পরাজিত একজন মানুষ। আরেকটা মানুষ নিজের কাছে বড় এই অর্থে যে সে কোনো অন্যায় করেনি, সে কোনো ভুল করেনি, সে এই যে বললো হারাম খায়নি,